আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের যে ম্যাথ সেকেন্ড পেপার, সেটা সপ্তম অধ্যায় কিন্তু দুইটা অনুশীলনী আছে, তাই না? এর মধ্যে প্রথম অনুশীলনীটাতে আছে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত যতগুলো এমসিকিউ 2017 সাল থেকে তো এমসিকিউ শুরু হয়েছে, 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত সবগুলা বোর্ডে এই টপিক্সের যতগুলো এমসিকিউ আছে সবগুলো অ্যানালাইসিস কইরা সিরিয়ালি সাজানোর ক্লাসটা আজকে আমরা নিব। তো এই ক্লাসটা তোমরা যদি ভালো করে দেখো, এই সংক্রান্ত সকল বোর্ড এমসিকিউ কিন্তু তোমাদের সলভ করা হয়ে যাবে। তো এমসিকিউ ক্লাসটা করার আগে যদি তোমরা এক নজরে সূত্রগুলো একটু দেখে দাও, তাহলে তোমাদের একটু বেশি উপকার হবে। তারপর আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভেঙে ভেঙে ব্যাখ্যা করার জন্য, যেন তোমরা সহজভাবে সবগুলো এমসিকিউ বুঝতে পারো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে এমসিকিউটা, সেটাতে কি বলছে দেখো, বলছে সাইন ইনভার্স এক্স এর ডোমেন। আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন 6টা, সবগুলারই কিন্তু ডোমেন আছে এবং রেঞ্জ আছে। আবার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এগুলোরও কি আছে, ডোমেন আছে এবং রেঞ্জ আছে। তোমরা যদি অনেক আগ্রহী হও কিভাবে ডোমেন আর রেঞ্জগুলো আসে, সেটা যদি জানতে চাও তোমরা কমেন্টে লিখে দিবা, তাইলে আমি একটা আলাদা ভিডিও বানায় কিভাবে ডোমেন আর রেঞ্জগুলো আসে ত্রিকোণমিতিক ফাংশনগুলার এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলার, সেটা একটা ক্লাসে ডিসকাস করবো ইনশাআল্লাহ তোমাদের আগ্রহের ভিত্তিতে। তো আমরা যেহেতু এখন এমসিকিউ সলভ করতে আসছি, আমরা একটু চার্টটা দেখে নিই। দেখো, আমাদের এই যে সাইন ইনভার্স এক্স, সেটা ডোমেন হচ্ছে, ডোমেন মানে তুমি এক্স এর যে মানগুলা ইউজ বা ব্যবহার করতে পারবা, ইনপুট আকারে যেগুলা দিতে পারবা, সেগুলোই হচ্ছে ডোমেন। আমরা দেখতে পাচ্ছি সাইন ইনভার্স এক্স এর ডোমেন হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, ওরা নিজেরও আছে এমন সকল বাস্তব সংখ্যা। আবার কজ ইনভার্স এক্স এর ডোমেনও কিন্তু সেম, তাই না? সাইন ইনভার্স এক্স এর ডোমেনও -1 থেকে 1 পর্যন্ত, ওরা নিজেরাও আছে এমন সকল বাস্তব সংখ্যা। আবার কজ ইনভার্স এক্স এর ডোমেনও সেম। আবার টেন ইনভার্স এক্স, এটার ডোমেন হচ্ছে -∞ থেকে ইনফিনিটি বা সকল বাস্তব সংখ্যা, সেট অফ অল রিয়েল নাম্বারস। আর এটা হচ্ছে রেঞ্জ, আউটপুট। তুমি যে এখানে এক্স এর পরিবর্তে এই মানগুলো যদি ইউজ করো, ফলাফলগুলা কি পাবা, তাদের সেটটাই কিন্তু রেঞ্জ, ফলাফল বা আউটপুটগুলার সেট। সাইন ইনভার্সের ক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো, আমরা আউটপুট পাবো হচ্ছে -π/2 থেকে π/2। এখানে কিন্তু থার্ড ব্রেকেট মানে বদ্ধ ব্যবধি, প্রান্তীয় মানগুলা নিজেরাও আছে। আর কজ ইনভার্স এক্স এর ক্ষেত্রে রেঞ্জ কি, 0 to π, 0 এবং π ওরা নিজেরাও আছে ইনক্লুডেড, ঠিক আছে? আর টেন ইনভার্স এক্স এর ক্ষেত্রে ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, এই সিস্টেমও লেখা যায় ব্যবধি আকারে, আর সেটের প্রতীক আর দ্বারাও লেখা হয়। এই ক্ষেত্রে কিন্তু একটা মুক্ত ব্যবধি, প্রান্তীয় মানগুলা অন্তর্ভুক্ত না, -π/2 থেকে π/2। বাকিগুলো পরীক্ষায় কম আসে, বাট হয়তো হুট করে চইলেও আসতে পারে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সবগুলাই মনে রাখা, বাট অ্যানালাইসিসে দেখা গেছে এই 3টা ডোমেন রেঞ্জেই তোমাদের পরীক্ষায় আসছে। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স এক্স এর ডোমেন কত, -1 থেকে 1 পর্যন্ত। কজ ইনভার্স এক্স এরও একই কথা। আর টেন ইনভার্স এক্স এরটা হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ -π/2 থেকে π/2, ওরা নিজেরাও ইনক্লুডেড বা আছে অন্তর্ভুক্ত প্রান্তীয় মানগুলা সহ। কজ ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে π, প্রান্তীয় মানগুলো অন্তর্ভুক্ত। টেন ইনভার্স এক্স এর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2, প্রান্তীয় মানগুলা নাই। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমাদের যদি এটা জানা থাকে, আমরা তো ইজিলি এটা বলে ফেলতে পারবো, 1 সেকেন্ডও সময় আমাদের লাগবে না। সাইন ইনভার্স এক্স এর ডোমেনটা কত হচ্ছে, তাইলে আমাদের হচ্ছে -1 থেকে 1, -1 থেকে, এই যে এটাকে যদি তুমি হচ্ছে ব্যবধি আকারে লিখো অসমতার মাধ্যমে, তাহলে এরকম হবে, -1 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলা। এটাকে ব্র্যাকেট ইউজ করে লিখলে এইভাবে লিখতে হয়। থার্ড ব্র্যাকেট মানে প্রান্তীয় মানগুলো আছে, -1 নিজেও আছে, +1 নিজেও আছে, আর ভিতরের যে অসংখ্য সংখ্যা দশমিকের
সেগুলা সবগুলা আছে, জিরো আছে। ওকে, তাহলে আমরা আশা করি 1 নাম্বারটা বুঝতে পারছি। ওকে, এরপরে দেখো আমাদের হচ্ছে 2 নাম্বার, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা নিচের কোনটি? এক্ষেত্রে বলতে আউটপুটটা বোঝাচ্ছে, ফলাফলটা। ঠিক আছে, মুখ্য মান বলতে আবার কিছু শর্ত আছে, যাই হোক আমরা যেহেতু এমসিকিউতে আসলে ওই 4টা মনে থাকলে আমাদের পারা যাবে। আমাদের কিন্তু ফলাফল বা রেঞ্জ, মুখ্য মান এই ক্ষেত্রে রেঞ্জ বোঝাচ্ছে। সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ কি ছিল আমরা কি মনে রাখতে পারছি? দেখো -π/2 থেকে π/2 ওরা নিজেরাও আছে। -π/2 থেকে π/2 এখানে নাই, এখানেও নাই, এখানে প্রান্তীয় দুইটাই নাই। এইটাতে শুধুমাত্র প্রান্তীয় -π/2 আর π/2 তো আছেই, ভিতরে সবগুলো আছে। ঠিক আছে, তাইলে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান বলতে রেঞ্জ, মুখ্য মান বলতে কি বোঝাচ্ছে? রেঞ্জ বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি কজ ইনভার্স এক্স এর ডোমেনটা দেখি, আমরা তো 4টা মনে রাখতেই পারতেছি। কজ ইনভার্স এক্স এর ডোমেন সাইন ইনভার্স এক্স এর মতোই, সেটা কত? -1 থেকে 1 পর্যন্ত। -1 থেকে 1 পর্যন্ত মানে কি? আমরা যদি অসমতার মাধ্যমে প্রকাশ করি তাহলে এরকম, -1 নিজেও আছে, 1 নিজেও আছে, আর ভিতরে সবগুলো বাস্তব সংখ্যা তো আছেই। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর এমসিকিউ কি বলছে? কজ ইনভার্স এক্স ফাংশনের রেঞ্জ কত? এটা কিন্তু আমাদের মনে আছে, তাই না? 4 থেকে আমরা দেখছিলাম কজ ইনভার্স এক্স ফাংশনের রেঞ্জ বা ফলাফল বা আউটকামগুলো হচ্ছে 0 থেকে π, 0 থেকে π পর্যন্ত হচ্ছে আমাদের কজ ইনভার্স এক্স ফাংশনের রেঞ্জ। ওকে, এরপরে দেখো আমাদের কি আছে? টেন ইনভার্স এক্স এর ডোমেন। আমাদের কি মনে আছে? টেন ইনভার্স এক্স এর ডোমেন ছিল কিন্তু সকল বাস্তব সংখ্যা। টেন ইনভার্স এক্স এটার ডোমেন কি ছিল? এই যে -∞ থেকে ইনফিনিটি, ব্র্যাকেট সিস্টেমে লিখলে এরকম, আর সকল বাস্তব সংখ্যা এভাবে লিখতে পারো। আর -π/2 থেকে π/2 ওরা নিজেরা নাই, ফার্স্ট ব্র্যাকেট, সেটা ছিল কিন্তু রেঞ্জ। আচ্ছা, তাইলে আমাদের হচ্ছে আমরা 5 নম্বর এমসিকিউটাতে আসছিলাম। টেন ইনভার্স এক্স এর ডোমেন কি ছিল? সকল বাস্তব সংখ্যা। সকল বাস্তব সংখ্যার সেটকে 8 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের 5 নাম্বার এমসিকিউটার উত্তর কিন্তু ঘ নাম্বারটা। এই 4টা একটু আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স আর টেন ইনভার্স এক্স, এই 3টার ডোমেন কি এবং রেঞ্জ কি। তাহলে কিন্তু এই এমসিকিউগুলো তুমি ইজিলি পাইরে যাবা, দেখা মাত্রই পাইরে যাবা। টেন ইনভার্স এক্স ফাংশনটির রেঞ্জ কোনটি? তাহলে দেখো একটু আগে তো আমরা দেখে আসছি -π/2 থেকে π/2 এই মুক্ত ব্যবধিটা, প্রান্তীয় মান দুইটা কিন্তু টেন ইনভার্সের সময় নাই, বাট সাইন ইনভার্স এক্স এবং কজ ইনভার্স এক্সের সময় ছিল। দেখতে পাচ্ছ এই 6টা এমসিকিউ বিভিন্ন বোর্ডে আসছে। আমাদের যদি এই চার্টের সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স এবং টেন ইনভার্স এক্স ওদের ডোমেন এবং রেঞ্জ মনে রাখি, তাহলে দেখা মাত্রই এগুলো আনসার করে ফেলতে পারবো। ওকে, এরপরে দেখো 7 নম্বর এমসিকিউ আমাদের বলছে সাইন π/2 মাইনাস কজ ইনভার্স এক্স, তাই না? তুমি এই যে এটাকে একটা থিটা মনে করো, সাইন π/2 মাইনাস থিটা, কোয়াড্রেন্ট ঘুরাইবা তাইলেই হয়ে যাবে সাইন π/2 মাইনাস থিটা। তাহলে দেখো আমরা যদি কোয়াড্রেন্ট ঘুরাইতে যাই, π/2 মানে 90 ডিগ্রি, এখানে মাইনাস করলে আবার ব্যাকে আসবো, ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আবার π/2 মানে একটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি মানে বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক হইলে সাইন বদলায় হয়ে যাবে কস। এটাকে যদি তুমি কোয়াড্রেন্ট ঘুরায় সরল করো, সাইন বদলায় হয়ে যাবে কস, আর এই ঘোরানোর ফলে ফার্স্ট কোয়াড্রেন্টে আসে, সেই জন্য তো পজিটিভ হইল। আর আমাদের ভিতরে আছে কি? কজ ইনভার্স এক্স থিটা, এই যা সাইন π/2 মাইনাস থিটা মনে করে কোয়াড্রেন্ট ঘুরে এরকম পাইলাম। কজ আর কজ ইনভার্স বিপরীত ফাংশন বেনিশ হয়ে যাবে, থাকবে শুধুমাত্র এক্স। তাইলে এটার উত্তর কিন্তু খ নাম্বারটা। জাস্ট এটা আমাদের থিটা, থিটা মনে করে কোয়াড্রেন্ট ঘুরাইলাম, তাতেই কজ ইনভার্স এক্স আসলো, কজ আর কজ ইনভার্স বাদ যায়, শুধু এক্স থাকলো, যেটা হচ্ছে খ নাম্বারটা। ওকে, এরপরে দেখো সাইন ইনভার্স এক্স সমান কট ইনভার্স হাফ। সাইন ইনভার্স এক্স আছে আর ওই পাশে আছে কট ইনভার্স,
তাহলে বলছে এক্স এর মান কত। এটার জন্য তো আমাদের একটা ত্রিভুজ একে চেঞ্জ করতে হবে, তাই না? সাইন ইনভার্স আর আছে কট ইনভার্স। ওকে, কট ইনভার্স হাফ, এটার থেকে যদি আমরা ত্রিভুজটা আঁকি, কট ইনভার্সের সাথে থাকে কিন্তু ভূমি বাই লম্ব। আমরা তো এরকম জানি, আমরা কিন্তু জানি কট থিটা সমান ভূমি বাই লম্ব, তাই না? সেখান থেকে আমাদের থিটা সমান যেন কি, থিটা সমান হচ্ছে কট ইনভার্স ভূমি বাই লম্ব। তার মানে কট ইনভার্সের সাথে যা থাকে একটা ভগ্নাংশ আকারের সংখ্যা মনে কইরা লবেরটা হবে ভূমির দৈর্ঘ্য। লবে কত আছে? 1, 1 হবে ভূমির দৈর্ঘ্য। আর হরে কত আছে? যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব, সেটা হচ্ছে 2। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, বাকি বাহুটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করব। এটাকে আমরা ডি ধরে নিলাম। পিথাগোরাসের কথা কি? ডি স্কয়ার। প্রথমটি একটু ভেঙে দেখাচ্ছি, পরেগুলো আমরা মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলবো। এটা কিন্তু আবার হচ্ছে তোমার ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, বাট এটা এভাবে করলেই তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমি ফার্স্ট টাইম বুঝিয়ে দিচ্ছি, দেখে হয়তো একটু বেশি সময় লাগতেছে। ডি স্কোয়ার সমান 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার কত? 4 প্লাস 1, তার মানে ডি স্কোয়ারের মান আসতেছে 5। তাহলে ডির মান আসতেছে কিন্তু √5, বুঝছো? ডির মান আসতেছে √5। তাহলে তোমার দরকার সাইন ইনভার্স। ওকে, কিসে নিতে হবে? সাইন ইনভার্স। সাইন ইনভার্সের সাথে কি থাকে? থাকে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বের দৈর্ঘ্য কত? 2, অতিভুজের দৈর্ঘ্য কত? √5, 2/√5। তাইলে এটা আমাদের কোনটার সাথে মিলতেছে? তার মানে আমাদের কিন্তু সাইন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 2√5। তাহলে আমাদের এই যে এখানে এক্স যেটা, সেই এক্স এর মান হচ্ছে 2/√5। তাহলে 2/√5 আছে খ নাম্বারটাতে, সেই জন্য 8 নম্বর এমসিকিউটার উত্তর খ। ত্রিভুজ আইকে আরও দ্রুততার সাথে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। ফার্স্ট টাইম একটু ডিটেলস আমি দেখায় নিলাম, পরেরটায় যাও। দেখো আমাদের কি আছে? 2 সাইন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স ওয়াই। এই সমীকরণে এক্স সমান √3/2 হলে ওয়াই সমান কত? তার মানে সমীকরণে এক্সও আছে ওয়াইও আছে। আমাদের কি বলছে? এক্স এর পরিবর্তে √3/2 বসাইতে। তাহলে দেখো 2 সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে √3/2 আমরা কিন্তু জানি, বা ক্যালকুলেটর টিপ দিলে তোমার বের হবে যদি 4টা মুখস্থ থাকে। তাহলে তো তুমি জানো √3/2 মানে 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান √3/2। তার মানে আমাদের এখানে 2 আর এতটুক থেকে আমাদের কি আসতেছে? ক্যালকুলেটর টিপ দাও, বা তুমি যদি 4টা মনে থাকে মুখস্থ মেমোরি, সেখান থেকেও লিখতে পারো। এটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে রেডিয়ানে লিখলে আসে কত? π/3। তার মানে এখানে হচ্ছে আমাদের 2π/3। এটা সমান কি ছিল? এটা সমান ছিল হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, তাই না? সাইন ইনভার্স ওয়াই সমান ছিল হচ্ছে এইটা। তাইলে এখানে আমাদের সাইন ইনভার্স ওয়াই সমান এইটা, তার মানে ওয়াই সমান কি? সাইন ইনভার্স ওই পার যায়া সাইন হয়ে যাবে সাইন 2π/3। সাইন 2π/3 মান কত? সেটা যদি আমরা ক্যালকুলেটর দ্বারা বের করি, তাইলে সেটা আসবে কিন্তু √3/2। ক্যালকুলেটর দিয়ে তুমি যদি বের করো 2π/3 মানে 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রির মান কত? √3/2। তাহলে কি করলাম? এক্স এর মানটা দেওয়া ছিল, এটা বসাইলাম। সাইন ইনভার্স √3/2 আমার হয়তো মুখস্থ জানা আছে, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। 60 ডিগ্রি আসবে। 60 ডিগ্রির সাথে 2 গুণ হয়ে 120 ডিগ্রি আমি রেডিয়ানে লিখছি। তাহলে সাইন ইনভার্স যায় ওই পাশে সাইন হয়ে যাবে। সাইন 120 ডিগ্রির মানটাই ওয়াই এর মান। সাইন 120 ডিগ্রির মান ক্যালকুলেটর দ্বারা বাইর করলে √3/2 আসে। তাইলে 9 নম্বরটার উত্তর কিন্তু আমাদের গ নাম্বারটা। এরপরে দেখো 10 নাম্বার, এটা ত্রিভুজ আঁকলে হয়ে যাবে। 10 এর ভিতরে আছে কি? cos ইনভার্স 1/√3। cos ইনভার্সের সাথে কি বাই কি থাকে? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। বাকিটা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করব।
এটার বর্গ 3, এটার বর্গ 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 এর বর্গমূল সেটা হচ্ছে √2। পিথাগোরাসের উপপাদ্য, এইটার বর্গ আর এইটার বর্গ যোগ করলে এটার বর্গের সমান। তাহলে আমরা যদি এটা পাইতে চাই, এটার বর্গ থেকে এটার বর্গ বাদ দিয়া বর্গমূল করে দিলাম। এখন আমাদের লাগবে কি, tan তো বাইরে আসেই, cos ইনভার্সকে ত্রিভুজাইকা tan ইনভার্সে নিচ্ছি। tan ইনভার্সের সাথে থাকবে কি, লম্ব বাই ভূমি, √2/1, তার মানে শুধু √2। তাহলে tan আর tan ইনভার্স বাদ করে যাবে, থাকবে কি শুধু √2। শুধু √2 কোনটাতে আছে, গ নাম্বারটাতে। বুঝতে পারছো? এটাকে একটা সমকোণী ত্রিভুজ আইকা দুইটা বাহু রিপ্রেজেন্ট করলাম, বাকিটা পিথাগোরাস দিয়ে বের করলাম। পরে tan বাইরে অপেক্ষা করতেছে, tan ইনভার্স কত আসে, √2 আসে। tan আর tan ইনভার্স বাদ চলে গেল, শুধু √2 হইল 10 নম্বরটার আনসার। এরপরে দেখো এইটাও আগেরটার মতোই, cos cot ইনভার্স। cot ইনভার্স, cot ইনভার্সের সাথে কি থাকে, cot ইনভার্স 2 কে তোমাদের 2/1 মনে করতে হবে। এটাও ক্যালকুলেটরে কিন্তু সরাসরি টিপ দিয়ে করে ফেলতে পারো। আচ্ছা, cot ইনভার্স তোমাদের একটু সমস্যা হবে, কারণ ক্যালকুলেটরে cot ইনভার্স নাই, তখন তোমাকে tan ইনভার্সে নিয়ে নিতে হবে। ওকে, আমি ত্রিভুজাইকে করে দিচ্ছি। ক্যালকুলেটর দিয়ে করলে তোমার এরকম, আচ্ছা সেটা দেখা দিচ্ছে। আচ্ছা, ত্রিভুজাইকে আগে দেখো, আমাদের cot ইনভার্সের সাথে থাকে ভূমি বাই লম্ব। ভূমির দৈর্ঘ্য হবে উপরেরটা 2, লম্বের দৈর্ঘ্য হবে 1। বাকিটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করলে √, এটার বর্গ কত 4, এটার বর্গ কত 1, 4 আর 1 মিলা 5। তাহলে আমাদের এইখানে হবে কিন্তু √5। তো লাগবে কি, লাগবে হচ্ছে cos ইনভার্সে নিতে হবে। cot ইনভার্স 2 এর জন্য যে চিত্র আঁকলাম, এখান থেকে cos ইনভার্স কি আসে, ভূমি বাই অতিভুজ 2/√5। পরে এখানে সরল করলে cos আর cos ইনভার্স বাদ 2/√5, যেটা আছে কিন্তু খ নাম্বারটাতে। বুঝতে পারছো? আচ্ছা, ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করবা, ক্যালকুলেটরের মাধ্যমে করলে ক্যালকুলেটরে তো তোমার cos আছে, cos লিখবা, পরে cot ইনভার্স। cot ইনভার্স কিন্তু তোমার ক্যালকুলেটরে নাই, তোমার ক্যালকুলেটরে আছে হচ্ছে tan ইনভার্স। সেটার জন্য তোমাকে কি করতে হবে, শিফট দিয়া, শিফট চাই। আচ্ছা, আমি পুরোটা যদি টিপি তাহলে আমার হচ্ছে cos, পরে ব্র্যাকেট দিলাম। এই যে cot ইনভার্স নাই, সেই জন্য আমাকে আনতে হবে tan ইনভার্স। cot ইনভার্স থেকে tan ইনভার্সে নেওয়ার সূত্র কি, সাতেরটাকে উল্টায় দিতে হয়, এতটুকু টিপতে হবে। এটা কিন্তু টিপা বেশি সময় না, ক্যালকুলেটর দিয়ে করলে তাড়াতাড়ি হবে। তোমার দুইভাবে জানা থাকলো, cos শিফট দিয়ে tan দিলে tan ইনভার্স হয়ে গেল, আর সাতের সংখ্যাটা 1/2 বা 0.5, দুইভাবেই লিখতে পারো। শেষমেশ টিপ দিলে আমার আসছে 0.894। ক্যালকুলেটর দিয়ে আসছে কত, 0.894, আরও সামথিং আছে। এখন আমার মান একটা একটা করে টিপে দেখতে হবে, এটা তো হবেই না, এটা তো 0.5। তাহলে তোমার 2/√5, এটা টিপ দিয়ে দেখি, হ্যাঁ এটার সাথে মিলে গেছে। তার মানে ক্যালকুলেটর দিয়ে করলে এভাবে করতে হবে। বুঝতে পারছো? কারণ কি, আমাদের cot ইনভার্স 2 নাই, সেই জন্য tan ইনভার্সে চেঞ্জ করে নিলাম। cot ইনভার্স x কে tan ইনভার্সে নেওয়ার সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x। সেই জন্যই বলছি সবগুলো সূত্র একটু দেখে নিতে হবে, তাই না? যে কোনো একটা অনুশীলনের অঙ্কগুলো বা এমসিকিউগুলো সলভ করার আগে অবশ্যই তো সূত্রগুলো দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো cos ইনভার্স -1/2, এটার মুখ্য মান কত। আচ্ছা, এখন এখানে তুমি যদি এটা সরাসরি ক্যালকুলেটর টিপ দাও তাইলেই তোমার বের হয়ে যাবে -1/2। তখন আমাদের আসে 120 ডিগ্রি। 120 ডিগ্রি রেডিয়ান কত, 2π/3। বেশিরভাগ ত্রিকোণমিতিক এমসিকিউ আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবো। এখন এখানে আর মুখ্য মানের প্রসঙ্গে আমি যেহেতু এমসিকিউ সলভ করতে আসছি, এত ডিটেলসে যাচ্ছি না। দেখো, তুমি যদি নর্মালি মানে অপশন টেস্ট করো, এইটা দিয়ে বসাইলেও কিন্তু আমাদের আসে cos 2π/3 বা 120 ডিগ্রির মানও -1/2, আবার মাইনাসের 120 ডিগ্রির মানও -1/2।
কিন্তু প্লাসেরটা আর মাইনাসেরটা দুই ক্ষেত্রেই যদি সমান হয় তাহলে প্লাসেরটাকে অগ্রাধিকার দিতে হয়। মানে তোমার যদি মনে করো এই দিক দিয়ে 120 ডিগ্রি দূরে, আবার এই দিক দিয়ে 120 ডিগ্রি দূরে, তখন তোমার ধনাত্মক দিকের দূরত্বটাকে, বা কৌণিক দূরত্ব, তাই না, 120 ডিগ্রি কৌণিক দূরত্ব এই বরাবর, আর মাইনাস 120 ডিগ্রি কৌণিক দূরত্ব এই বরাবর। প্লাসের দিকের কৌণিক দূরত্ব আর মাইনাসের দিকের কৌণিক দূরত্ব সমান হইলে মুখ্যমানের সময় কোনটাকে নিতে হয়? প্লাসেরটা। কেন? আমরা পজিটিভ মাইন্ডেড, সেই জন্য প্লাসেরটা নিতে হয়। ওকে, এরপরে দেখো 13 নাম্বার। এটা ত্রিভুজ এঁকে করে ফেলা যায়, আবার তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। আমি ত্রিভুজ এঁকে দেখাই দিচ্ছি। ওকে, cos ইনভার্স সাথে আছে কি 8/11, cos ইনভার্সের সাথে থাকে কি ভূমি বাই অতিভুজ। বাকিটা তুমি যদি বের করো 11 বর্গ কিন্তু 121, বিয়োগ 8 বর্গ, 8 বর্গ 64, 121 বিয়োগ 64, তাতে তোমার 57 আসে, যেহেতু রুট নিতে হবে √57। এখন তুমি দেখো সাইন ইনভার্স এইটা বাই এইটা, √57/11, সাইন ইনভার্স হ্যাঁ এখানে আছে √57/11। ত্রিভুজ থেকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ক্যালকুলেটর দিয়েও করা যাবে। এটা টিপ দিলে একটা দশমিকের মান আসবে, তখন এগুলো টিপে টিপে দেখতে হবে কোনটার সাথে মিলতেছে। আর চিত্র আঁকলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? তুমি যদি এখানে এই চিত্র থেকে সাইন ইনভার্সের মাধ্যমে লিখো, তাহলে তোমার হচ্ছে সাইন ইনভার্সের সাথে থাকে কি লম্ব বাই অতিভুজ, √57/11। আর আছে কি টেন ইনভার্স, টেন ইনভার্সে নিলে তোমার আসবে লম্ব বাই ভূমি, √57/8। সেটা তো নাই, সেই জন্য গ নাম্বারটার সাথে 13 নম্বর এমসিকিউটা মিলতেছে। ওকে, এরপর দেখো 14 নাম্বার। এখানে আমাদের আছে cos ইনভার্স 2/3। এখান থেকে তোমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকো। cos ইনভার্সের সাথে থাকে কি ভূমি বাই অতিভুজ, ভূমির দৈর্ঘ্য 2, অতিভুজের দৈর্ঘ্য 3। এখন বাকিটা যদি পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করো, 9 বিয়োগ 4 তাতে 5, তাহলে হবে √5। ওকে, এখন তুমি যদি কনভার্ট করো, টেন ইনভার্সের নিলে কত আসে লম্ব বাই ভূমি, √5/2। প্রথমটার সাথেই মিলে যাচ্ছে, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে করতে পারো, এই মানটা নিয়ে রাখলে একটা দশমিকে আসবে, পরে এগুলো বের করে করে দেখতে হবে কোনটার সাথে মিলে। যেহেতু প্রথমটার সাথেই মিলে যাবে, সুতরাং বেশি সময় লাগবে না, দুইভাবেই করতে পারো। ওকে, এরপরে আমরা দেখব 15 নম্বর এমসিকিউ। আমাদের আছে cos ইনভার্স cos -π/3। এই দুইটা বাদ দেওয়া যাবে না, কারণ আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, বুঝছো? কার কাজ আগে করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ। cos এর ভিতর মাইনাস, এই ধরনের মাইনাস ভিতরে থাকলে কিন্তু cos এটা খায় ফেলে, তাই না? খায় ফেলে মানে ওটা বাদ যায় আর কি, ইগনোর করতে পারি। cos এর পেটের ভিতর মাইনাস থাকলে, তাইলে এতটুককে ব্র্যাকেটের ভিতরের টুককে সরল করলে, এই যে cos এর ভিতরে মাইনাস বাদ দিলে আমরা লিখতে পারি cos π/3। পরে cos ইনভার্স আর cos বাদ যাবে, থাকবে কি শুধু π/3। আমরা এই cos ইনভার্স আর cos আগে কেন বাদ দিতে পারতেছি না? ওই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, সেই জন্য এটা বাদ দিতে পারতেছি না। ওকে, এরপরে দেখো 16 নাম্বার, 10 sec ইনভার্স a/b। এটার জন্য আমাদের ত্রিভুজই আঁকতে হবে। আমরা তো জানি এই যে sec ইনভার্সকে ত্রিভুজ আঁকে 10 ইনভার্সে নিতে হবে। sec ইনভার্সের সাথে থাকে কি? sec ইনভার্সের সাথে থাকে cos ইনভার্সের উল্টা, cos ইনভার্সের সাথে থাকে ভূমি বাই অতিভুজ, sec ইনভার্সের সাথে থাকে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। বাকিটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করতে হবে। এইটার বর্গ হবে এই দুইটার বর্গের যোগফল, তাহলে এইটার মান পাইতে চাইলে এইটার বর্গ a স্কয়ার বিয়োগ এইটার বর্গ b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের বর্গমূল নিতে হবে, √a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন তোমার আছে প্রথমে 10, তার মানে ভিতরেরটাকে আমাদের নিতে হবে 10 ইনভার্সে। 10 ইনভার্সের সাথে কি বাই কি? লম্ব বাই ভূমি,
রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি, পরে টেন আর টেন ইনভার্স বাদ থাকে কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি, যেটা আমাদের গ নাম্বারটার সাথে মিলতেছে। আশা করি সবাই এটা বুঝতে পারছো অনেক সহজেই। জাস্ট ত্রিভুজ আইকা সেক ইনভার্সকে টেন ইনভার্সে নিলে টেন আর টেন ইনভার্স বেনিশ হইয়া গ নাম্বারটার সাথে মিলে যায়। এরপরে দেখো 17 নম্বর এমসিকিউ আমাদের আছে সাইন ইনভার্স 1/x সমান টেন ইনভার্স 2/3, টেন ইনভার্স 2/3। এটার দিকে তুমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করো, টেন ইনভার্সের সাথে থাকে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের দৈর্ঘ্য 2, ভূমির দৈর্ঘ্য 3। তারপরে অতিভুজ আমরা পিথাগোরাস উপপাদ্য দিয়ে বের করব, এটার বর্গ 9, এটার বর্গ 4, 9 আর 4 মিলে 13, রুট ওভার 13। তাহলে দেখো আমাদের কি আছে, সাইন ইনভার্স 1/x সমান এখানে সাইন ইনভার্স নিতে হবে, কারণ সাইন ইনভার্স এই পাশে আছে, এই পাশে সাইন ইনভার্স হলে সাইন ইনভার্স আমরা উঠে দিতে পারবো। ওকে, এখন সাইন ইনভার্সের সাথে কি লিখতে হয়, লম্ব বাই অতিভুজ, তার মানে হবে 2/√13। এখন সাইন ইনভার্স আর সাইন ইনভার্স বাদ দিয়ে দাও, তোমার 1/x সমান 2/√13, কিন্তু চাইছে তো শুধু x, তাহলে শুধু x সমান হবে √13/2। সেটা কোথায় আছে, ঘ নাম্বারটাতে। আশা করি বুঝতে পারছো। চেঞ্জ করলাম সাইন ইনভার্সে, পরে সাইন ইনভার্সের সাথের গুলা সমান হিসাব করি পেয়ে গেছি। এরপরে দেখো 18 নাম্বার কজের ভিতর সাইন ইনভার্স x। আমাদের কিন্তু সরাসরি সূত্র আছে, কি সূত্রগুলো যদি দেখে আসো, সাইন ইনভার্স x কে আমরা কজ ইনভার্সে লিখলে কি লিখতে পারি, √1 - x²। তোমার এমসিকিউর গতি বৃদ্ধি করার জন্য কিন্তু সব সূত্র মনে রাখতে হবে। ত্রিভুজাইকেও চেঞ্জ করতে পারবো, কিন্তু তাতে তো টাইম কিল হবে, এমসিকিউতে তো আমাদের এত সময় থাকে না, তাই না? তাহলে সাইন ইনভার্স x কে কজ ইনভার্সে নেওয়ার সূত্র হচ্ছে এটা। তো আমাদের এখানে বাইরে কি আছে, কজ আছে, তাহলে এখানে বাইরেও কজ দাও, ব্র্যাকেট দিতে পারো নাও দিতে পারো, এই দুইটা বাদ পড়ে যায়, থাকে কি √1 - x²। কোথায় আছে সেইটা, খ নাম্বারটাতে। তাহলে সাইন ইনভার্স x কে আমরা সূত্র দিয়া কজ ইনভার্স x এ নিয়ে গেলাম, তাহলে কজ আর কজ ইনভার্স বাদ, সাথেরটা শুধু √1 - x² থেকে গেল। আশা করি সূত্র মনে থাকলে এটা ইজিলি পারবে। ওকে, এরপরে দেখো কট ইনভার্স p সমান কোসেক ইনভার্স। তাইলে কোসেক ইনভার্সের জন্য আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, সূক্ষ্মকোণ হচ্ছে এটা কোসেক ইনভার্স। সাইন ইনভার্সের উল্টা, সাইন ইনভার্সে থাকে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে থাকবে অতিভুজ বাই লম্ব। বাকিটা পিথাগোরাসের উপপাদ্য দিয়া, এটার বর্গ হবে 9 বিয়োগ এটার বর্গ 4, 9 থেকে 4 বাদ দিলে 5, আর এটা হবে 5-এর বর্গমূল √5। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কট ইনভার্স p সমান, ডান পাশেরটাকে যদি কট ইনভার্সে কনভার্ট করো, তাহলে কট ইনভার্সের সাথে থাকে ভূমি বাই লম্ব, √5/2। এখন তাহলে ইজিলি বুঝতে পারতেছো p এর মান হচ্ছে এটা √5/2। √5/2 আছে হচ্ছে এই যে ঘ নাম্বারটাতে, সেই জন্য আমাদের 19 নাম্বারটার উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। ইজি তো, তাই না? এখানে আছে কট ইনভার্সের ভিতরে p, তাহলে এইটাকে আমরা ত্রিভুজাইকে কট ইনভার্সে নিয়ে নিলাম, ওর ভিতরেরটা আর এই পাশে কট ইনভার্সে আনার পর ওর ভিতরেরটা সমান। ওকে, এরপরে দেখো 20 নম্বর এমসিকিউ। এখানে স্কয়ার আছে, বাট আগের মতোই ক্যালকুলেটর দিয়ে করতে পারো, ত্রিভুজাইকেও করতে পারো, ঠিক আছে? আমি ত্রিভুজাইকে করে দিচ্ছি। এই স্কয়ার মানে কি, এটা কিন্তু আমাদের থিটা, তাই না? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন একটা কোণ নির্দেশ করে। এটাকে তুমি যদি একদম ভাইঙে গুঁড়ো গুঁড়ো করে লিখতে চাও, তাহলে তোমার কিন্তু কজ স্কয়ার থিটা মানে কি, কজ থিটা, থিটাটা একটু বড়, তাই না? কজ থিটার হোল স্কয়ার। এখন যদি একটা ত্রিভুজ আঁকো, কার জন্য, এটার জন্য, টেন ইনভার্সের সাথে থাকে কি, টেন ইনভার্সের সাথে থাকে লম্ব বাই ভূমি,
লম্ব বাই ভূমি। বাকিটা কিভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে। এটার বর্গ কত? 2, আর এটার বর্গ 1, 2 আর 1 মিলে 3, তাহলে এই জায়গায় হবে √3। তাহলে দেখো কি হচ্ছে, কজ, এটাকে কজ ইনভার্সে নিব, আমাদের হবে ভূমি বাই অতিভুজ। ভূমির দৈর্ঘ্য কত? √2, অতিভুজের দৈর্ঘ্য কত? √3 হোল স্কয়ার আছে, তাহলে তো হয়েই গেল। এই কজের কজ ইনভার্স বাদ, যেটা বাকি রইল আমি একটু বুঝেই দিচ্ছি, আর তোমরা এরপরে ডাইরেক্টলি লিখে ফেলতে পারবা। এটার বর্গ, এটার বর্গ করলে কিন্তু 2/3 আসে, যেটার উত্তর হচ্ছে ক নাম্বারটা। তাহলে আশা করি এইটা সহজেই বুঝতে পারছো। এরপরে দেখো 21 নম্বর এমসিকিউটা। এটাতে কি বলছে, আমাদের কাছে জানতে চাইছে কোসেক স্কয়ার সেক ইনভার্স √5 এটার মান কত। ওকে, আমরা যদি এটার জন্য একটা ত্রিভুজ আঁকি, আমরা তো জানি সেক ইনভার্সের সাথে কি থাকে, থাকে কিন্তু অতিভুজ বাই ভূমি। কজ ইনভার্সের সাথে ভূমি বাই অতিভুজ, আর এটা অতিভুজ বাই ভূমি, তার মানে নিচে 1। বাকিটা যদি পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে বের করি, তাহলে এটার বর্গ 5 বিয়োগ এটার বর্গ 1, 5 বিয়োগ 1 করলে 4, 4-এর বর্গমূল হচ্ছে 2, তাই না? তাহলে এই স্কোয়ারকে কিন্তু তোমরা হোল স্কোয়ার লিখতে পারবা। তাহলে কোসেক আর সাথেরটাকে নিব কি, কোসেক ইনভার্সে। কোসেক ইনভার্সের সাথে থাকে লম্ব বাই অতিভুজের বিপরীত, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? √5, লম্ব কত? 2। যেহেতু এই যে স্কোয়ার আছে, সেই জন্য এখানে একটা স্কোয়ার দিতে হবে। ওকে, এখন দেখো এই যে কোসেক আর কোসেক ইনভার্স বাদ, আমাদের থাকে কি √5/2 স্কোয়ার। √5-এর স্কোয়ার করলে 5, আর 2 স্কোয়ার করলে 4, 5/4। 5/4 আছে আমাদের ক নাম্বারটাই। এটা কিন্তু তুমি ক্যালকুলেটর দ্বারা করতে পারবা, বুঝছো? ক্যালকুলেটর দ্বারা করলে তোমাকে ইনপুটটা কিভাবে দিতে হবে। কোসেক তো ক্যালকুলেটরে নাই, কোসেকের বিপরীত আছে সাইন। তাহলে তোমার এরকম লিখতে হবে 1/, তুমি কি লিখবা, এই যে এটাকে তুমি লিখবে হচ্ছে সাইন স্কোয়ার, সেই জন্য তুমি লিখবে হচ্ছে সাইন। এই যে ব্র্যাকেটটা দিছি, ব্র্যাকেটের শেষে হোল স্কোয়ারটা দিয়ে দিব। সাইনের ভিতরে কি, সাইনের ভিতরে কিন্তু আছে সেক ইনভার্স। সেক ইনভার্সও তো আনতে পারবা না, আনতে পারবো হচ্ছে কজ ইনভার্স। সেই জন্য সাইনের পরে আরেকটা ব্র্যাকেট দিবা। এই ব্র্যাকেটটা না দিলেও হয়, এটা না দিলেও হয়, বাট আমি সতর্কতা স্বরূপ দিয়ে দিচ্ছি। তাহলে তোমার দিতে হবে, কারণ এখানে তো আবার ভগ্নাংশ আসবে। আছে সেক ইনভার্স, কিন্তু তোমার যেহেতু ক্যালকুলেটরে সেক ইনভার্স নাই, তোমার কজ ইনভার্স লিখতে হবে। কজ ইনভার্সের সাথে এটা উল্টে যাবে, 1/√5, 1/√5, এই ব্র্যাকেট ক্লোজ, পরে আমার ওই ব্র্যাকেটও ক্লোজ, হোল স্কোয়ার। এটা তুমি যদি টিপো, তাহলে তোমার 5/4 তো হয়তো এখানে দশমিকে আসবে 1.25। 5/4 করলে তো 1.25 হয়। পরে তো তোমার ক্যালকুলেটর ওই যে ভগ্নাংশকে এই সিস্টেমে কনভার্ট করার বাটন তো আছেই, তাই না? এটা টিপ দিলেই তোমার চলে আসবে কি 5/4। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, এই যে কোসেক স্কোয়ার নাই, কোসেক স্কোয়ার হচ্ছে 1/sin স্কোয়ার। তাহলে 1/সাইনের এই যে স্কোয়ারটাকে দিলাম কিন্তু একদম লাস্টে। আর এটা কিন্তু আমাদের থিটা, থিটার মধ্যে আবার আছে সেক ইনভার্স। সেক ইনভার্সও তো আনতে পারবো না, আনতে পারবো কজ ইনভার্স। সেই জন্য কজ ইনভার্সের সাথে কি হবে, আমরা তো সূত্র জানি, √5-কে 1/√5 লিখতে হবে। সেই জন্য 1 দিয়া, ভাগ চিহ্ন দিয়া, আবার স্কোয়ারটা দিতে যেন ভুলে না যাই, পরে টিপ দিলে দশমিকে আসবে। দশমিকে তো আমরা ভগ্নাংশ নিতেই পারবো। তাইলে আশা করি বুঝতে পারবা, ক্যালকুলেটরে হোক বা এমনি চিত্র আঁকাও করতে পারবা। এরপরে দেখো 22 নাম্বারটা, এটাও আগেরটার মধ্যে, বরং এটা আরো সহজ হবে, কারণ tan স্কোয়ারও তুমি ক্যালকুলেটরে পারবা, কজ ইনভার্সও পাবা। ওকে, আমি চিত্র এঁকেই বুঝিয়ে দিচ্ছি। কজ ইনভার্সের সাথে থাকে কি, থাকে কিন্তু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির দৈর্ঘ্য √3, অতিভুজের দৈর্ঘ্য 2, বাকিটা হচ্ছে 4, এটার বর্গ 3, 4 বিয়োগ 3 1, 1-এর বর্গমূল 1। যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য, সেই জন্য কিন্তু মাইনাস আসবে না। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, tan ইনভার্স। tan ইনভার্সের সাথে থাকে কি লম্ব বাই ভূমি, 1/√3, আবার এখানে কি আছে, হোল স্কোয়ার আছে। তাহলে tan আর tan ইনভার্স বাদ,
1/√3 1/√3 হোল স্কোয়ার করলে 1/√3 হোল স্কোয়ার করলে শুধু 1/3 স্কোয়ার করার কারণে রুটটা বাদ যাবে। আগেরগুলো ধারাবাহিকতায় এটাও ইজিলি বুঝতে পারছো আশা করি। ওকে, এরপরে দেখো এখানে আবার স্কোয়ার আছে, সমস্যা নেই, এটা চিত্র এঁকেও করতে পারো, আবার সূত্র দিয়েও কিন্তু করা যায়। আমি চিত্র এঁকে দেখাচ্ছি। কজ ইনভার্স হাফ, ও এটা তো তুমি নর্মালিও করে ফেলতে পারবা। কজ ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি, বুঝছো? হাফ মানে কজ 60, এই যে ক্যালকুলেটর দিয়ে তো করতে পারবাই, মুখে মুখে করে ফেলতে পারবা। কজ ইনভার্স হাফ মানে হাফকে যদি তোমরা কজে লিখো, আমি ডিগ্রিতেই লিখতেছি বাট রেডিয়ানে নর্মালি লিখতে হয় কজ 60, তাহলে কজ ইনভার্স আর কজ বাদ, এখানে আমাদের হচ্ছে 60 ডিগ্রি, বুঝছো? তাহলে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, আবার সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে আমাদের হচ্ছে √3/2, এটার বর্গ হচ্ছে 3/2। কিভাবে কি হইলো বুঝছো? একটু কি কঠিন লাগতেছে? এই যে এটার মান কত, 60 ডিগ্রি, তাহলে আমাদের হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি। সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে কি, সাইন 60 ডিগ্রির বর্গ, সাইন 60 ডিগ্রি √3/2, √3/2 বর্গ হচ্ছে 3/4, √3/2 বর্গ কত, 3/4 মাইনাস, এখানে দেখো আমাদের আছে সাইন ইনভার্স √3/2, এইখানেও 60 ডিগ্রি, বুঝছো? এটার মানও কত, 60 ডিগ্রি, তাহলে এই জায়গায় কজ স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস পরেরটা আসতেছে কজ স্কোয়ার 60 ডিগ্রি। কজ 60 ডিগ্রি কত, হাফ, হাফের বর্গ কত, 1/4, তাহলে তুমি যদি লসাগু করো নিচে 4, 3 বিয়োগ 1, তার মানে 2/4, কাটাকাটি করলে 1/2, এটার আনসার কত, 1/2। বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি অনেক অপশন মানে অনেক নিয়মই করতে পারবা। এটা মান আছে সরাসরি 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে আমাদের √3/2 বর্গ করলে 3/4, ভিতরেরটা সরাসরি আমাদের হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হাফ, যেহেতু স্কোয়ার আছে হাফের বর্গ 1/4, তাহলে 3/4 থেকে 1/4 বিয়োগ করলে আমাদের হাফ থাকে, এটার উত্তর হচ্ছে গ নাম্বার। ক্যালকুলেটরও করতে পারবা, চিত্রায়িকও করতে পারবা, মুখে মুখে করে ফেলতে পারবা, তোমার ইচ্ছা কোনটা তুমি বাইসে নিবা। এরপরে দেখো 24 নাম্বারটা, এটাও আগের মতোই ক্যালকুলেটরও করতে পারবা, মুখে মুখেও করতে পারবা। মুখে মুখে করতে গেলে একটু তোমাদের জন্য একটু কঠিন লাগবে, আমি চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে হচ্ছে কোসেক, আর এটাকে চিত্র এঁকে কোসেক ইনভার্সে নিতে হবে। চিত্র এঁকে কিসে নিতে হবে, কোসেক ইনভার্সে। আছে কি, টেন ইনভার্স হাফ, হাফ মানে এখানে 1 এখানে 2, তাই না? লম্বা এত করতে বারবার করতেছি, বাকিটা পিথাগোরাস দিয়ে বের করলে 4 আর 1 5 √5, তাহলে আমাদের লিখতে হবে কোসেক ইনভার্স। কোসেক ইনভার্সের সাথে থাকে কি, আমাদের থাকে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে আমাদের √5/1, তার মানে তুমি শুধু √5 লিখতে পারো, এখানে কিন্তু একটা স্কোয়ার আছে সেই জন্য হোল স্কোয়ার। পরেরটাকে দেখো সেক, এই কট ইনভার্সকে আবার আরেকটা ভিন্ন ত্রিভুজ আইকা আমাদের নিতে হবে সেক ইনভার্সে। কট ইনভার্সের সাথে থাকে কি, ভূমি বাই লম্ব, তার মানে √3/1, বাকিটা হবে এই দুইটার বর্গের যোগফলের সমান, এর বর্গমূল, তাই না? 3 √3 বর্গ 3 যোগ 1 4, 4 বর্গমূল হচ্ছে 2, তাইলে তোমার সেক ইনভার্স হচ্ছে 2/√3, 2/√3, তাই না? অতিভুজ বাই ভূমি, এটার বর্গ। এখন এই কোসেক আর কোসেক ইনভার্স বাদ, √5 বর্গ হচ্ছে 5, আর এইখানে হচ্ছে এটার বর্গ করলে 4/3, 4/3, তারপরে তোমার লসাগু কত 3, এখানে আসবে 15 বিয়োগ 4, তার মানে তোমার আসতেছে 11/3। কত আসতেছে? 11/3। এটা হচ্ছে ক নাম্বারটার সাথে। সরাসরি ক্যালকুলেটর টিপ দিতে পারবা, কোনো সমস্যা নাই, তুমি যেভাবেই করো আশা করি কারেক্ট আনসার বের করতে পারবা। ওকে, এটাও ক্যালকুলেটর দিয়ে করা যায়, মুখে মুখেও করা যায়, সূত্র দিয়েও করা যায়, অনেকভাবেই করা যায়। তুমি যদি চিত্র আঁকো, প্রথমটার জন্য তোমার আছে কি টেন ইনভার্স। টেন ইনভার্স মানে
তোমার হচ্ছে এটা 5, এটা 1, বাকিটা হবে 25 যোগ 1 26 √26। আর এখানে যুদ্ধের জন্য তুমি ত্রিভুজ আঁকো sec ইনভার্স 2। sec ইনভার্স মানে এইটা 2, এইটা 1, বাকিটা আমরা যদি বের করি √3। ঠিক আছে, এখন তাইলে দেখো এখানে আমাদের হবে কি sec ইনভার্সের সাথে কি এই যে অতিভুজ বাই ভূমি √26/1 লেখার দরকার নাই, এটার বর্গ যোগ এখানে কি tan ইনভার্স, আমাদের এই ক্ষেত্রে tan ইনভার্সের সাথে কি √3/1, তার মানে √3 এখানে স্কয়ার। তাহলে এখানে এই যে sec ইনভার্স বাদ এটাতে আসবে আমাদের 26, আর এখানে বর্গ করে আসবে 3, 26 আর 3 মিলে 29। কত নাম্বারটা? গ নাম্বারটা। চিত্র এঁকে আমরা করে ফেললাম, সূত্র দিয়ে কিন্তু করা যায়, আমরা অনুশীলন অঙ্ক করার সময় সূত্র দিয়ে করি। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে কি tan cot ইনভার্স, tan cos ইনভার্স, সবচেয়ে ভিতরেরটা cos ইনভার্স, তাই না? cos ইনভার্সের সাথে থাকে কি আমাদের ভূমি বাই অতিভুজ। বাকিটা কিভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে। সেটা কত আসবে? 1 - x²। তারপরে তোমার কি লিখা লাগতেছে? tan cot ইনভার্স, এখানে tan আর এটা tan ইনভার্সে লিখলে তো বেনিশ হয়ে যাবে নাকি? লিখিয়ে দিব। আচ্ছা, ফার্স্ট টাইম লিখিয়ে দিই। tan ইনভার্স আমাদের কি হবে? tan ইনভার্সের সাথে থাকে কি এইটা বাই এইটা, তাহলে আমাদের লিখতে হবে √1 - x², নিচে x। এখন কিন্তু এই দুইটা বাদ পড়ে গেল, এখন তোমার cot ইনভার্সের সাথে এটা চিন্তা করতে হবে। tan cot ইনভার্সের সাথে এটা, বুঝছো? এতটুকু কিন্তু বাদ, এতটুকু বাদ। cot ইনভার্সকে তুমি যদি tan ইনভার্সে নেও উল্টে দিলেই হচ্ছে, তাই না? x/√1 - x²। তাহলে আমাদের কোথায় আছে? এই যে গ নাম্বারটাতে। cot ইনভার্স থেকে cot ইনভার্সের সাথে থাকে ভূমি বাই লম্ব, tan ইনভার্সের সাথে থাকে লম্ব বাই ভূমি, সেজন্য আমরা উল্টে দিছি। আশা করি 26 বুঝতে পারছো। এরপরে দেখো 27 নম্বর, এটার মতোই, এটা বইয়ের অঙ্ক হুবহু, যদি তোমার বেশি বেশি প্র্যাকটিস থাকে বুঝতে পারবে এটার উত্তর কিন্তু x। ওকে, ধরে নিলাম মনে নাই, আমরা এমসিকিউ সলভ করার সময় তো প্রশ্ন মুখস্থ করে আসবো না, অনেক বেশি বেশি প্র্যাকটিস করলে কিন্তু কিছু মার্কা মারা ওই ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের মুখস্থ হয়ে যায়। cos ইনভার্স x মানে x/1, এখানে x, এখানে 1, বাকিটা পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে 1 - x²। তাহলে আমাদের এখানে হবে কি sin cot ইনভার্স, এটা tan, এটাকে tan ইনভার্সে লিখলে দুইটা বাদ পড়ে যাবে। আচ্ছা, লিখে দিই tan ইনভার্স। তোমাদের কিন্তু এত কিছু ফর্মালিটিস মেনটেন করতে গেলে টাইম একটু বেশি লাগবে, আমি যেহেতু বুঝিয়ে দিচ্ছি বা এক্সপ্লেন করে দিচ্ছি সেই জন্য একটু বেশি লিখতেছি। tan ইনভার্সের সাথে কি এই যে লম্ব বাই ভূমি √1 - x², নিচে x। পরে আমাদের কি হবে? এই দুইটা বাদ পড়ে যাবে। এখন cot ইনভার্স, তাই না? এই যে sin cot ইনভার্স √1 - x²/x। এখন cot ইনভার্সের জন্য আমাদের আরেকটা ত্রিভুজ আঁকতে হবে, তাই না? এখানে cot ইনভার্স মানে কি ভূমি বাই লম্ব, বাকিটা হবে যেহেতু অতিভুজ, এটার বর্গ x², এটার বর্গ 1 - x², মাইনাস এটা প্লাস এটা কাটা 1, তাহলে বাকিটা হবে √1 মানে 1। এখন আমরা কি করব? sin cot ইনভার্সকে sin ইনভার্সে নেব, sin ইনভার্সের সাথে থাকে কি লম্ব বাই অতিভুজ x/1, তার মানে শুধু x। তাই নিলে sin আর sin ইনভার্স বাদ যায়, শুধু x থাকতেছে, সেটা কোথায় আছে? ক নাম্বারটাতে। তাহলে আমাদের 27-এর উত্তর কোনটা? ক নাম্বারটা। বুঝতে পারছো? ফার্স্টে cos ইনভার্সকে tan ইনভার্স, এতটুকু বাদ পড়ে যাবে, পরে যেটা থাকে সেটা cot ইনভার্সের সাথে চলে আসবে, ওকে আবার sin ইনভার্সে দিয়ে দিলাম। বইয়ের অঙ্ক অনেকবার বোর্ড পরীক্ষায় সিকিউতেও আসে, বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের মনেও থাকবে। ওকে, তারপরে দেখো এখানে আছে আর্ক cos মানি কিন্তু cos ইনভার্স, বুঝছো? কম্পিউটারের ভাষা, আর্ক cos মানি কি cos ইনভার্স।
তাহলে আর্ক কজ হাফ থাকলে বুঝতে হবে কজ ইনভার্স হাফ। ওকে, তাহলে এখানে আমাদের আর্ক কজ আছে মানে কি কজ ইনভার্স, সাথে কি কজ ইনভার্সের সাথেটা তো আমাদের হবে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হবে √2, এটা হবে √3। বর্গ করলে 3, বর্গ করলে 2, 3 বিয়োগ 2 মানে 1, 1-এর বর্গমূল 1, বাকিটা হবে 1। বুঝছো? তাহলে এখানে আর্ক টেন মানে কিন্তু টেন ইনভার্স। আমি একটু তোমাদের পরিচিত ভাষায় লিখে দিচ্ছি। আর্ক সাইনের মধ্যে আর্ক কজ মানে কি কজ ইনভার্স। তোমাদের এমসিকিউ সলভ করার সময় লিখে নিতে হবে না, বাট আমি তোমরা যেন বুঝতে পারো সেই জন্য একটু আবার নর্মাল ল্যাঙ্গুয়েজে লিখে নিয়েছি। আর্ক টেন মানে টেন ইনভার্স, সাইনের সাইন, আর্ক কজ মানে কজ ইনভার্স। এটার জন্য আমরা একটা ত্রিভুজ আঁকলাম, বাকি যে লম্বটা বাকি ছিল, কারণ কজ ইনভার্সের সাথে তো থাকে ভূমি আর অতিভুজ, বাকিটা বের করে নিলাম। এখন টেন ইনভার্সের ভিতরে সাইন ইনভার্সের নিলে আমাদের লিখতে হবে 1/√3, তাই না? এখন তাইলে দেখো আমাদের এই জায়গায় সাইন ইনভার্স বাদ থাকে টেন ইনভার্স 1/√3। আমরা তো জানি 60 ডিগ্রির মান 1/√3, তাই না? তো রেডিয়ানে যদি লিখো সরি 30 ডিগ্রির মান, 30 ডিগ্রি মানে π/6। তাহলে আমাদের এইটার উত্তর হবে π/6, লাস্টেরটা সেটা। ঠিক আছে? আর্ক মানে আর্ক কজ মানে কজ ইনভার্স। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো 29 নম্বর, কট কে সমান হাফ। ওকে, এখানে 5টা আছে না, ত্রিকোণমিতিক, বিপরীত ত্রিকোণমিতিক, ত্রিকোণমিতিক, বিপরীত ত্রিকোণমিতিক, আবার কট কে এর মান দিয়ে দিছে হাফ। তাহলে তোমার এই যে এখানে কিন্তু হাফ চিন্তা করতে হবে। সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ মানে সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে সাইন ইনভার্স হাফ করলে 30 ডিগ্রি হবে। বুঝছো? এতটুককে তুমি 30 ডিগ্রি লিখতে পারো, 30 ডিগ্রি লিখতে পারো, মুখে মুখে তোমার কিন্তু হয়ে যাবে। তাহলে হলো কট টেন ইনভার্স, এখানে কি সেক, এই যে কট কের পরিবর্তে হাফ, কেন প্রশ্নে দেওয়া আছে। সাইন ইনভার্স হাফ কত 30 ডিগ্রি, ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে, মুখে মুখে পারবা। তাহলে সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি হচ্ছে কস 30 ডিগ্রি উল্টা। বুঝছো? তাহলে তোমার কট টেন ইনভার্স কস 30 ডিগ্রি মানে √3/2, তাহলে এটা হবে সেক 30 ডিগ্রি হবে 2/√3। এখন টেন ইনভার্সকে তো কট ইনভার্সে নেওয়া অনেক সহজ। টেন ইনভার্সকে তুমি যদি কট ইনভার্সে লিখো, সাথে এটাকে উল্টে লিখতে হবে √3/2। তাহলে এরা বাদ আমাদের থাকে কত, √3/2। মুখে মুখে হয়ে যাচ্ছে, বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার বুদ্ধি খুলে যাবে। বুদ্ধি খুলে যাবে মানে অঙ্ক কিভাবে করতে হবে সেই টেকনিকটা তোমার সহজ আয়ত্তে চলে আসবে। ওকে, এখানে দেখো কিন্তু আমাদের যে সূত্র আছে, আমরা তো এমসিকিউ সলভ করার আগে সবগুলো সূত্র মোটামুটি দেখে আসবো, তাই না? সাইন ইনভার্সে এক্স যোগ কজ ইনভার্সে এক্স সমান কিন্তু থিটা। আমাদের কিন্তু এরকম 3টা সূত্র আছে, সাইন ইনভার্সে এক্স যোগ কজ ইনভার্সে এক্স সমান π/2, আবার টেন ইনভার্সে এক্স যোগ কট ইনভার্সে এক্স সেটা সমানও কিন্তু π/2। আরেকটা কি যেন, সেক ইনভার্সে এক্স প্লাস কোসেক ইনভার্সে এক্স সমানও π/2। এই 3টা সূত্র আমরা অনুশীলনী অঙ্ক করার আগে অবশ্যই শিখে নিয়েছি, তাই না? সাইন ইনভার্সে আর কজ ইনভার্সের পেটের ভিতরে যদি একই জিনিস থাকে, যোগফল π/2, টেন আর কট ইনভার্সের জন্য, সেক আর কজ ইনভার্সের জন্য। তাইলে সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স সমান থিটা, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কি বলতে পারি, থিটার মান π/2, থিটার মান π/2, থিটার মান π/2। তাহলে আমাদের জানতে চাইছে সাইন থিটা, সাইন থিটা মানে কি সাইন π/2, সাইন π/2 এর মান কত 1। তাইলে 30 নম্বরটার উত্তর 1, সেটা আছে খ নম্বরটাতে। সূত্র মান π/2, সাইন π/2 মান 1। এরপরে দেখো 31 নাম্বার,
সাইন ইনভার্স আছে, দুইটাই সাইন ইনভার্স, ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে। তুমি যদি ক্যালকুলেটর টিপো হয়ে যাবে, কিন্তু আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি, এমনিতে তোমাদের নর্মালিও দেখাই দেবো। শিফট সাইন দিলাম, তাতে সাইন ইনভার্স 2/5, ওকে, যোগ আবার শিফট দিয়ে সাইন দিলাম, সাইন ইনভার্স কি লিখতে হবে, √21, ওকে, ভাগ 5 ব্র্যাকেট কমপ্লিট ইকুয়াল টু 90। ক্যালকুলেটর তো ডিগ্রিতে আসলো 90 ডিগ্রি মানে π/2। ক্যালকুলেটর টিপ দিলেই হয়ে গেল। আর যদি মনে করে যে না ক্যালকুলেটর অ্যালাউড না, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ, তখন তোমার সাইন ইনভার্সকে কজ ইনভার্সে নিতে হবে। এটার জন্য যদি ত্রিভুজ আঁকো, সাইন ইনভার্সের সাথে কি থাকে, লম্ব বাই অতিভুজ। বাকিটা এটার বর্গ কত 25, এইটার বর্গ 21, 25 থেকে 21 বিয়োগ দিলে 4, 4-এর বর্গমূল 2, তাহলে কজ ইনভার্সের সাথে হবে ভূমি বাই অতিভুজ। আর এখানে আছে কি, এই জায়গায় আছে সাইন ইনভার্স 2/5 যোগ কজ ইনভার্স 2/5। সাইন ইনভার্সের পেটের ভিতর যা, কজ ইনভার্সের পেটের ভিতরও তা, তাহলে তাদের যোগফল হবে π/2। মাত্র যে সূত্রটা আমরা আগের পৃষ্ঠায় দেখলাম, এই সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স যোগফল কত, π/2। আমাদের এখানে এক্স এর পরিবর্তে কি আছে, 2/5, তাহলে এই ক্ষেত্রে π/2, ওকে। এরপর দেখো 32 নম্বরটা, আমাদের এখানে আছে কি, এই যে সাইন ইনভার্স যা, কজ ইনভার্স তা, তার মানে এই যে আগের পৃষ্ঠার সূত্র অনুযায়ী এটা সমান আমরা π/2 বা 90 ডিগ্রি, বুঝছো, এটা সমান আমরা কি লিখতে পারবো, π/2। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, cos 2 × π/2, পরে 2 কাটা, তার মানে আমাদের কি হচ্ছে cos π। cos π মানে কিন্তু আমাদের -1, cos 180 ডিগ্রির মান কত, -1, তাহলে আমাদের p এর মান হবে -1 আছে গ নাম্বারটাতে। এই সূত্র জানা থাকলে তোমার হয়ে যাচ্ছে, বাকি তো 9, 10 এর মান, তাই না, ওকে। এরপরে দেখো 33 নাম্বার, ওয়াও তো অনেক মজা, দেখা মাত্র হয়ে গেল, তাই না। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, অনেক সুন্দর। tan ইনভার্সের পেটের ভিতর যা, cot ইনভার্সের পেটের ভিতরও তা, সূত্র অনুযায়ী π/2, ওকে। এরপরে দেখো এখানে তো মজাই মজা, এখানে আমাদের কি আছে, tan ইনভার্স 2 যোগ cot ইনভার্স 2, তাহলে এই দুইটা মিলে আমাদের হচ্ছে π/2। তাহলে কি দাঁড়াচ্ছে, cos ইনভার্স ব্র্যাকেট মাইনাস সাইন, এই জায়গায় কত হবে, এই যে সূত্র tan ইনভার্সের সাথে যা, cot ইনভার্সের সাথে তা, ওদের যোগফল হচ্ছে π/2। এখন আমরা তো জানি, কি জানি, আমরা জানি এই যে এতটুকুর মান আগে, তাই না, ব্র্যাকেটের ভিতরে কাজ আগে, সাইন π/2 মান কত 1, তাহলে এখানে হচ্ছে -1। এটা তুমি ক্যালকুলেটর দিয়ে টিপ দাও, cos একটু আগে কিন্তু আমরা করলাম, cos π এর মান -1, cos 180 ডিগ্রি। তাও ক্যালকুলেটরকে বলি যে ভাই আমাদের মানটা বের করে দে, cos ইনভার্স ব্র্যাকেট দিয়ে -1, 180 ডিগ্রি আসছে, 180 ডিগ্রি মানে π, 180 ডিগ্রি মানে কি π, বুঝতে পারছো, 180 ডিগ্রি মানে π। তাহলে 34 নাম্বারটা হয়ে গেল, cos 180 ডিগ্রির মান -1, ওকে। এরপরে দেখো 35 নাম্বার, sec ইনভার্স আর sin ইনভার্স। তো তুমি তো sec ইনভার্সকে ইজিলি cos ইনভার্সে নিতে পারো, cos ইনভার্সে নিলে কি হবে, সাতেরটা উল্টে যাবে, 24/25 যোগ sin ইনভার্স। ও এটা তো একদম ফুটফুটে সুন্দর, cos ইনভার্সের সাথে যা, sin ইনভার্সের সাথেও তা, যোগফল কত π/2, যোগফল কত π/2, কোথায় আছে, গ নাম্বারটাতে, দেখছো একটা সূত্র দিয়া একই টাইপের সূত্র আর কি, কতগুলো অঙ্ক। এরপরে দেখো f of x সমান cosec cot ইনভার্স x, একটি ত্রিকোণমিতিক ফাংশন হলে f of 2 মানে x এর জায়গায় 2, তাহলে f of 2 কত, f of 2 হচ্ছে cosec cot ইনভার্স 2,
ক্যালকুলেটর দিয়ে করতে পারো, চিত্র এঁকেও করতে পারো। চিত্র এঁকে যদি করো, এই 2 মানে কিন্তু 2/1, তাহলে এখানে 2, এখানে 1, কারণ কট ইনভার্স মানে ভূমি বাই লম্ব। বাকিটা পিথাগোরাস দিয়ে বের করলে 4 যোগ 1 5, তাহলে এখানে আসবে √5। তোমার লিখতে হবে কোসেক ইনভার্স, কোসেকের সাথে থাকে কি অতিভুজ বাই লম্ব, তার মানে √5/1, নিচের 1 লেখা লাগবে না, শুধু √5। কত? শুধু √5 আছে কিন্তু আমাদের ক নাম্বারটাতে, তার মানে 36-এর উত্তর ক। এরপরে দেখো 37 নাম্বার, tan ইনভার্স পি যোগ tan ইনভার্স কিউ সমান π/4। এটা তো একটু প্রতিবেদন টাইপের, এটা ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, সরাসরি করতে হবে। বা এটার জন্য আমাদের যোগের সূত্র আছে, তাই না? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এখানে পি কিউর মাধ্যমে আছে, তাহলে আমাদের লিখতে হবে পি প্লাস কিউ 1 মাইনাস পি কিউ সমান কত? π/4। তাহলে দেখো আরও লাইন কিন্তু শর্ট করতে পারবে, ইচ্ছা করলে তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করে রাখো, tan ইনভার্সকে একবার ওই পার নিয়ে 1 লিখে ফেলতে পারতাম। ওকে, এত বড় লাভ দিচ্ছি না, আমরা তো এখন বুঝে নিচ্ছি। সমান কি tan ইনভার্স ওই পাশে যায় আর 10 π/4, 10 π/4 মানে 10 45 ডিগ্রি মান 1। ঠিক আছে, এখন এটাকে ইগনোর কইরা আমরা যদি কোনাকুনি গুণ করি, আমাদের হবে পি প্লাস কিউ সমান 1 মাইনাস পি কিউ। ঠিক আছে, তার মানে আমাদের কি দাঁড়াইলো? পি প্লাস কিউ, এটাকে যদি এই পারে আনো, প্লাস পি কিউ সমান 1। পি প্লাস কিউ প্লাস পি কিউ ওই যে ঘ নাম্বারটার সাথে মিলে যাচ্ছে। সূত্র বসাইলাম, tan ইনভার্সকে ওই পার নিলাম, 1 হয়ে গেল, কোনাকুনি গুণ করে বাম পাশে নিয়ে আসছি, প্রশ্নের সাথে মিল রেখে দেখলাম ঘ নাম্বারটার সাথে মিলতেছে। ওকে, এরপরে দেখো 38 নাম্বার। তোমাদের কিন্তু এই জিনিসটা অনেক বেশিবার যদি থিওরিটিক্যাল অঙ্কগুলো করো সিকিউর জন্য, এটার মান জানাই থাকার কথা। এটার মান আসে π/4। তা আমি ফার্স্ট টাইম করে দিচ্ছি, কিন্তু পরে এটা আমরা সরাসরি ইউজ করব। এই যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, আমাদের সূত্র কি? এখানে লিখতে হবে 1/3 প্লাস 1/2 1 মাইনাস 1/3 ইন্টু 1/2। তাহলে দেখো কি আসতেছে, এই 1/3 আর 1/2 যোগফল লসাগু করে বুঝিয়ে দিচ্ছি, 6 2 প্লাস 3, এখানেও 6 6 মাইনাস 1। তার মানে তোমাদের কি হচ্ছে tan ইনভার্স আমাদের হচ্ছে 5/6, এখানেও 5/6, কাটাকাটি যায় কি tan ইনভার্স 1, কত ডিগ্রি মান 1 45 ডিগ্রি, বাট রেডিয়ানে লিখতে হবে, সেই জন্য π/4। তাহলে ব্র্যাকেটের ভিতর থেকে আসতেছে π/4। আমরা এত বেশিবার প্র্যাকটিস করব যেন এটা মনেই থাকে যে tan ইনভার্স 1/3 সাথে tan ইনভার্স হাফ যোগ করলে π/4। tan ইনভার্স 1/3 ক্যালকুলেটর দিয়ে কিন্তু হয়ে যাবে। মজার কথা, ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে। ধরে নিচ্ছি ক্যালকুলেটর অ্যালাউড না, সেই ক্ষেত্রে অস্বীকার দিচ্ছি। বা ক্যালকুলেটরে তুমি টিপ, তোমার যদি এটা একদম নিশ্চিতভাবে মনে থাকে, তুমি ক্যালকুলেটর টিপ দিতে দিতে মুখে মুখে কইরা পরেরটা আনসার করে ফেলতে পারবা। π/4 আর বাইরে একটা 10, বাইরে একটা 10, তাহলে আমাদের হচ্ছে এত 10 আর এটার মান পাইছে π/4। 10 π/4 এর মান কত? 1। তাহলে এটা উত্তর কিন্তু আমাদের খ নাম্বার অপশনটা। ঠিক আছে, আশা করি 38 বুঝতে পারছো। এরপর দেখো 39, এখানে আমাদের আছে 4, এটা cos ইনভার্স, এটা tan ইনভার্স, এটার জন্য একটা ত্রিভুজ আঁকবো। cos ইনভার্সের জন্য একটা ত্রিভুজ আঁকবো। cos ইনভার্সের সাথে থাকে কি ভূমি বাই অতিভুজ 2, এখানে হবে √5, বাকিটা এটার বর্গ 5, এটার বর্গ 4, 5 বিয়োগ 4 করলে 1, 1 এর ধনাত্মক বর্গমূল 1। এখন আমাদের আছে কি 4, এটাকে যদি tan ইনভার্স নাও, যে 2/√5 কে চিত্র এঁকে tan ইনভার্সের সাথে লম্ব বাই ভূমি 1/2 যোগ tan ইনভার্স 1/3, এই যে আগের মতোই। হ্যাঁ, এটা আমাদের এখন তো মনে আছে, তাই না? 4 ইন্টু π/4, তাতে আসে কি পাই আসে। 39 নম্বরের উত্তর কিন্তু পাই। পাই কোথায়? গ নাম্বারটাতে। ঠিক আছে, এরপরে দেখো 40 নাম্বার,
tan ইনভার্স 1/√3 প্লাস tan ইনভার্স x সমান π/2। এখানে তোমার যোগ করা লাগবে না, তুমি যে 1/√3 মান কিন্তু আমরা জানি tan ইনভার্স 1/√3 মানে tan 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি, বুঝছো? এটা কিন্তু তোমাদের 30 ডিগ্রি। এমসিকিউ তো তুমি ডিগ্রিতে লিখে করে ফেলো। এটা দেশে 30 ডিগ্রি যোগ tan ইনভার্স x। এমসিকিউতে তো এত ফর্মালিটিস মেনটেন করার দরকার নেই যে রেডিয়ানে লিখতে হবে, তুমি এমসিকিউ মুখে মুখে করে ফেলবো, তাই না? এই যে 90 ডিগ্রি, এটা 5/2 মানে 90 ডিগ্রি। তার মানে তোমার কি দাঁড়াচ্ছে? tan ইনভার্স x সমান, এটা ওই পার যে বিয়োগ হয়ে 90 থেকে 30 বিয়োগ করলে আমাদের থাকে 60 ডিগ্রি। তাহলে দেখো তো x সমান কত? tan 60 ডিগ্রি, তাই না? tan ইনভার্স ওই পাশে যে tan হয়ে গেল, tan 60 ডিগ্রির মান কত? √3। দেখছো কত মজা? এটার মান 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে ওই পার নিয়ে 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে 60 ডিগ্রি। tan ইনভার্সকে ওই পার নিলাম, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান √3। তাহলে এটার উত্তর হলো কিন্তু গ নাম্বারটা। এরপরে দেখো 41 নম্বর এমসিকিউটা। এখানে আমাদেরকে কি দেওয়া আছে? sin ইনভার্স √3/2, তাই না? প্লাস tan ইনভার্স x সমান π/2। এখন দেখো এই যে √3/2, এটা তো আগের অঙ্কের মতোই একটা রাউন্ড ফিগার, যার জন্য আমাদের সাইনের মান জানা আছে। sin 60 ডিগ্রি সমান √3/2, বুঝছো? তার মানে যে এইরকম একদম যদি বুঝে বুঝে করো, এটা মানে sin 60 ডিগ্রি। তাহলে sin ইনভার্স আর sin বাদ, এতটুক থেকে আমরা শুধু পাচ্ছি 60 ডিগ্রি যোগ tan ইনভার্স x সমান, এটা মানে আবার 90 ডিগ্রি। তার মানে তোমার এখানে কি দাঁড়াচ্ছে? tan ইনভার্স x সমান 90 বিয়োগ 60, 90 বিয়োগ 60 তার মানে 30 ডিগ্রি। তাহলে তোমার x সমান কি হবে? tan ইনভার্স ওই পাশে যে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে কত? 1/√3। তাহলে 41-এর উত্তর হচ্ছে ক। ক্যালকুলেটর দিয়ে টিপ দিলে হবে। sin ইনভার্স এইটা মান হচ্ছে তোমার আসবে 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে ওই পার নিয়ে 90 থেকে বিয়োগ করলে 30 ডিগ্রি, tan ইনভার্সকে ওই পার নিয়ে গেলে tan 30 ডিগ্রি, যার মান 1/√3। ওকে, এরপরে দেখো আমাদের 42 নাম্বারটা। tan ইনভার্স x যোগ tan ইনভার্স y এর কিন্তু দুইটা সূত্র। একটা হচ্ছে x আর y এর গুণফল। x আর y এর গুণফল যদি 1 এর সমান বা ছোট হয়, তখন কিন্তু এই যে এই সূত্রটা, বুঝছো? 1 এর সমান বা ছোট হইলে এই সূত্রটা। আর যদি 1 এর থেকে বড় হয়, তখন কিন্তু আমাদের এই যে পাইয়ের সাথে যোগ আছে। তাহলে সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। tan ইনভার্স x যোগ tan ইনভার্স y সমান কয়টা সূত্র? দুইটা। একটা কোনটা? এই যে এইটা। কখন ক নাম্বারটা? যদি তোমার এই শর্তটা মানে। আর কখন গ নাম্বারটা? কখন ক নাম্বারটা? যদি তোমার শর্তটা হয় x আর y এর গুণফল 1 এর থেকে বড়। x আর y এর গুণফল, x এর জায়গায় মনে করো আছে 3, y এর জায়গায় মনে করো আছে 5। 3 আর 5 এর গুণফল কত? 15। তখন তোমার গুণফল 1 এর থেকে বড় হওয়ার কারণে এই সূত্র। আবার মনে করো x এর জায়গায় আছে হাফ, y এর জায়গায় আছে 1/3। তখন হাফ আর 1/3 এর গুণফল কত? 1/6, 1 এর থেকে ছোট। তখন এই যে এই সূত্রটা, ক নাম্বারেরটা। তাহলে আমাদের এই ক্ষেত্রে যেহেতু গুণফল 1 এর থেকে বড়, সেই জন্য আমাদের গ নাম্বার সূত্রটা একটু মনে রাখতে হবে। সূত্র মনে রাখলেই পারবা। এরপরে দেখো 43 নাম্বারটা। ওই যে আগে যে সূত্রটা শিখছি ওইটা ইউজ করে করতে হবে। tan ইনভার্স 2 যোগ tan ইনভার্স 3। বাট ক্যালকুলেটরে টিপ দিলে তোমার ডাইরেক্ট হয়ে যাবে। আমি এটা ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। আমাদের হচ্ছে শিফট 10 দিলাম, তাতে tan ইনভার্স আসলো 2 দিলাম, প্লাস আবার শিফট tan ইনভার্স 3। ঠিক আছে, তাতে 135 ডিগ্রি। 135 ডিগ্রি রেডিয়ানে লিখলে কত? 3π/4। ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট, ক্যালকুলেটর, বুঝছো? ইউজ ক্যালকুলেটর, ডাইরেক্ট টিপ দিলেই হয়ে যাবে। ওকে, এরপরেরটা তো আগেরটার মতোই, এইটার সাথে অতিরিক্ত আমাদের π/4 যোগ আছে। π/4 মানে কত? 45। তাহলে তুমি যদি 45 সাথে যোগ করে 180, 180 মানে রেডিয়ানে লিখলে π/4।
এটাও ক্যালকুলেটর, ঠিক আছে। এই যে এই দুইটা যোগফল আমাদের আসছে 3π/4 মানে 135 ডিগ্রি, সাথে যোগ আছে 45 ডিগ্রি, সব মিলায় 180 মানেই পাই। এরপরে দেখো 45 নাম্বার cot ইনভার্স 2 মাইনাস cot ইনভার্স 5, এইটার মান কত? এটা তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো, তখন কি করতে হবে, তোমার এটাকে tan ইনভার্সে নিতে হবে, tan ইনভার্স হাফ, এটাকেও tan ইনভার্সে নিতে হবে 1/5, বুঝছো? তারপর তুমি যদি ওই হাতে টাইম থাকে এই যে বিয়োগের সূত্র দিয়েও করতে পারো, হাফ মাইনাস 1/5, নিচে আমাদের কি 1 প্লাস হাফ ইন্টু 1/5। আমি এটা মুখে মুখে মানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, ক্যালকুলেটর দিয়ে তো পারবাই। তাহলে নিচে হবে 10, 5 দুগুণে 10, এখানে আমাদের হবে 5 মাইনাস 2, আর এখানে লসাগু 10, উপরে হবে 10 যোগ 1। এখন আমরা তো জানি, কি জানি আমরা, যে 10 10 কাটা, তার মানে আমাদের হবে tan ইনভার্স 3/11, বাট cot ইনভার্সে লাগবে। tan ইনভার্স থেকে যদি cot ইনভার্সে নাও তাহলে তোমাদের হবে 11/3, 11/3 কোথায় আছে? খ নাম্বারটাতে, সেই জন্য 45-এর উত্তর হচ্ছে খ। এরপরে দেখো 46 নম্বর এমসিকিউ, সেটাতে আমাদের কি বলছে, আমাদেরকে দিয়ে দিছে sin ইনভার্স 2/√5 প্লাস tan ইনভার্স x সমান π/4। আমাদেরকে বলছে x এর মান কত। তুমি একটা কাজ করো, যেহেতু x এর মান চাইছে, এটার সাথে এটা যোগ করে ভেজাল বাড়ানোর দরকার নাই, এটার ওই পার নিয়ে যাও, তাহলে তোমার থাকতেছে কি দেখো, tan ইনভার্স x সমান π/4, π/4 কে তুমি এখানে তো ক্যালকুলেটর দিয়ে যদি করো ডিগ্রিতে কনভার্ট করে ফেলতে পারো, 45 ডিগ্রি মাইনাস তোমার এখানে আছে কিন্তু সাইন ইনভার্স, শিফট সাইন দিলাম, তাতে সাইন ইনভার্স 2/√5, 2/√5 করার কারণে 63.435, 63.435, আরো কিছু আছে বাট দশমিকের উপর 3 ঘর পর্যন্ত নিশ্চয় এনাফ, ঠিক আছে। তাহলে এটার থেকে তুমি যদি মাইনাস 45 থেকে যদি এটা মাইনাস করো, 45 মাইনাস আনসার, তাহলে তোমার আসে -18.435 ডিগ্রি। তাহলে তোমার tan ইনভার্স x সমান এইটা, তাই না? তুমি যদি x পাইতে চাও তাহলে tan অফ এইটা নিতে হবে, তাই না? tan অফ এইটা নিতে হবে না, tan ইনভার্স এর পাশে যত tan হয়ে যাবে। তাহলে তুমি যদি ক্যালকুলেটরে টিপো tan অফ আনসার, তাইলে তোমার আসতেছে -0.333, -0.333 এভাবে আসতেছে, যেটা আমরা জানি। এটাকে যদি তুমি ভগ্নাংশ নাও 1/3, এটাকে ভগ্নাংশ নিয়ে 1/3, তার মানে আমাদের এটা উত্তর কিন্তু খ নাম্বারটা, ক্যালকুলেটর দিয়ে ইজিলি করে ফেলতে পারতেছো। ওকে, তাহলে আশা করি 46 বুঝতে পারছো। এরপরে দেখো যদি তুমি 47 নাম্বার করতে চাও, এখানে আছে কি 2 tan ইনভার্স, 2 tan ইনভার্স থেকে শুধু tan ইনভার্স, এটাও ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে, যদি মনে করো যে সব ক্যালকুলেটর ছাড়াও কিছু স্যার শিখান। ওকে, তাহলে 2 tan ইনভার্স থেকে শুধু tan ইনভার্সে যাওয়ার কিন্তু সূত্র আছে, 2 tan ইনভার্স x সমান শুধু tan ইনভার্সে গেলে 2x/1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, এই জায়গায় আমাদের লিখতে হবে tan ইনভার্স 2 ইনটু লব x, x হচ্ছে 1/5, আর নিচে কত 1 মাইনাস x স্কয়ার মানে 1/25। তার মানে তোমার tan ইনভার্স তো আছে, এটা না লিখলেও হয়তো, ক্যালকুলেশন সময় বাঁচানোর জন্য। সাতেরটা কত, এখানে 2/5 আর এখানে হচ্ছে 25, আমাদের হচ্ছে 25 বিয়োগ 1, একবারই তো 24 লিখে ফেলতে পারবা। তাহলে আমি শুধু সাতেরটা সরল করতেছি, এত ফর্মালিটিস লিখে যাওয়ার তো টাইম হবে না। উপরে যাবে 25, নিচে হচ্ছে 24, এটা কাটলে এখানে যায় 5 বার, এটা কাটলে এখানে যায় 12 বার। 5/12 যেটার সাথে আছে সেটা আনসার, 5/12 আমাদের প্রথমটা সাথে আছে।
তাহলে সূত্র জানা থাকলে হয়ে গেল, অথবা ক্যালকুলেটর টিপ দিলে এটার মানে একটা ডিগ্রি পাবা, এরপর দেখবা কোনটা টিপ দিলে ওইটার মানের সাথে মিলে, সেটা আনসার। ওকে, এরপর দেখো 48 নাম্বার, এটা ক্যালকুলেটর দিয়ে করলেই তাড়াতাড়ি হবে। আমাদের আছে কি হাফ, হাফ মানে 0.5 ইন্টু শিফট সাইন মানে সাইন ইনভার্স 4/5, তাতে কত আসে 26.565। ক্যালকুলেটরে টিপ দিলে 26.565 মানে তো ডিগ্রি আর কি। প্রথমটা আমাদের কত, শিফট টেন ইনভার্স 1/2। ওয়াও, প্রথম বলে ছক্কা, প্রথমটা দিয়ে মিলে গেছে, বুঝছো? না মিললে পরেগুলো একটা একটা করে চেক করা লাগতো। ক্যালকুলেটর দিয়া প্রথম বলি ছক্কা মানে প্রথমটা দিয়েই আমাদেরটার সাথে মিলে গেছে, ওর মানও এইটা। ওকে, তাহলে এরপরে দেখো আমাদের আছে হচ্ছে 49, এটা ক্যালকুলেটর দিয়ে করো, কারণ এগুলা নর্মালি করতে গেলে তোমার অনেক টাইম লাগবে। টেন ইনভার্সে নিতে হবে, আবার সাইন ইনভার্সে নিতে হবে, দুইটাতেই নিতে হবে। যখন ক্যালকুলেটর অ্যালাউড না তখন তোমার কি করতে হবে, এইটাকে লিখতে হবে হাফ ইন্টু 2 টেন ইনভার্স 3/4। তারপর তোমার হাফ রাইখা এটাকে টেন ইনভার্সে নিতে হবে, নিয়া যেটার সাথে মিলে, যদি মিলে তাহলে মিললো, কারণ তোমার টেন ইনভার্সে তো দুইটা অপশন আছে। আবার এটাকে কিন্তু হাফ ইন্টু সাইন ইনভার্সও নেওয়া যায়। সাইন ইনভার্সে নেওয়ার সূত্র হচ্ছে 2x/1 প্লাস এক্স স্কোয়ার, আর টেন ইনভার্সে নেওয়ার সূত্র হচ্ছে 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। যখন এমসিকিউ ক্যালকুলেটর ইউজেবল না ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তখন তোমার জন্য যেমন অন্য অন্য ফ্রেন্ডদের জন্য তো তেমন, তখন পারবে, তখন তো গতি তোমার অনেক বেশি বৃদ্ধি পাবে। বাট আমি বোর্ডের জন্যই করতেছি। আমাদের আছে কি, আমাদের আছে শিফট টেন ইনভার্স 3/4, তাতে আমাদের আসে একটু ক্যালকুলেট ব্র্যাকেট ইউজ করতে হবে, বুঝছো? ব্র্যাকেট ইউজ না করলে অনেক সময় বিভ্রান্তি হইতে পারে। আমাদের হচ্ছে শিফট 10, তার মানে টেন ইনভার্স 3/4, তাহলে আমাদের আসে 36.87। 36.87। এখানে একটা জিনিস সতর্কতা, তুমি যদি এইভাবে টিপ দাও, শিফট টিপ দিলে তো টেন ইনভার্স, তারপর 3 দাও, ভাগ দাও 4, তাহলে কিন্তু ক্যালকুলেটর মনে করতে পারে যে এই মানটা বের করার পরে তুমি 4 দ্বারা ভাগ করছো। সেই জন্য এইটা না লিখা তোমার উচিত হবে ক্যালকুলেটরে এইভাবে লেখা, তাইলে নিখুঁত ফলাফল পাবে। এক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটর ভুল বুঝতে পারে, ও তো মনে করবে যে এটা আগে পরে 4 দ্বারা ফলাফলকে ভাগ করছে, বুঝছো? আচ্ছা, এখন পরেগুলো যদি দেখি, আমরা যদি পরেগুলো দেখি 0.5 ইন্টু শিফট টেন ইনভার্স 24/25, তাতে আমাদের 21.91 মিলে না, মিলে না। যদি আমরা সাইন ইনভার্সেরটা দিয়ে দেখি, 2 নম্বরটা, শিফট সাইন ইনভার্স 24/25 আছে, 36.876 নেই, মানে হ্যাঁ, খ নাম্বারটার সাথে মিলে গেছে, বুঝছো? তোমার কষ্ট করে বাকিগুলো করা লাগতেছে না। ক্যালকুলেটর দিয়ে যেভাবে করো, সময় তো অবশ্যই কম লাগবে, 1 মিনিটের অনেক কম সময় লাগবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি 49-এর উত্তর খ। তারপরে দেখো 50, এইটাও ক্যালকুলেটর দিয়ে করতে পারো, মুখে মুখেও করতে পারো, বুঝছো? মুখে মুখেও করতে পারো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো। আমাদের আছে সাইন, ভিতরে কি 2 গুণ চিহ্ন দিলাম, শিফট 10 দিলাম, তাতে টেন ইনভার্স আরেকটা ব্র্যাকেট ইউজ করলাম, হাফ তো তুমি ইচ্ছে করলে 0.5 লিখে দিতে পারো। শেষমেশ আসছে 0.8, সেটাকে ভগ্নাংশে নিলে 4/5। ক্যালকুলেটর দিয়ে করে ফেললাম, আমার এরকম টাইপ করা লাগছে, সাইন ব্র্যাকেট দিলাম, 2 দিলাম, গুণ চিহ্ন দিলাম, শিফট দিয়া 10 দিলাম, টেন ইনভার্স আসলো, আবার ব্র্যাকেট দিলাম, 1/2 অথবা 0.5ও লিখতে পারো, ব্র্যাকেট ক্লোজ করে টিপ দিলাম, তাতে আসছে 0.8, ভগ্নাংশে নিলাম, তাতে আসলো 4/5।
আর সূত্র দিয়েও নিতে পারো। সূত্র দিয়ে নিলে আমাদের কোন সূত্র? সূত্র দিয়ে নিলে 2 tan ইনভার্স থেকে যাইতে হবে সাইন ইনভার্সে। কেন? সাথে একটা সাইন আছে। সূত্রটা কি তখন? 2x/1 + x²। ঠিক আছে? তাহলে অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে পারবে। এখানে আছে হাফ কোসেক ইনভার্স। কোসেক ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে দিই, তাহলে তো সাথে টুলটে যাবে 2x/1 + x²। এখন সাইন ইনভার্স 2x/1 + x² মানে কি? মানে হচ্ছে 2 tan ইনভার্স x। পরে 2 কাটা, আমাদের থাকে শুধু tan ইনভার্স x, যেটা খ নাম্বারটার সাথে মিলে। ওকে, এরপর দেখো 52 নম্বর, এটা আমাদের পরিচিত অঙ্ক। এই যে সাইন ইনভার্স, এইটা মানে হচ্ছে 2 tan ইনভার্স a, তাই না? এই সূত্র তো আমরা মাত্র ইউজ করলাম। আবার এই যে কট ইনভার্সকে যদি উল্টাও, তোমার হবে tan ইনভার্স 2b/1 - b²। আর ওই পাশে আছে কি 2 tan ইনভার্স x। এই ক্যালকুলেশন তোমাকে দেখাইতে হবে না, এমসিকিউ তো মুখে মুখে করে ফেলতে হবে। tan ইনভার্স এইটা মানে 2 tan ইনভার্স b। তাহলে আমাদের আছে 2 tan ইনভার্স a যোগ 2 tan ইনভার্স b সমান 2 tan ইনভার্স x। 2 বাদ। এটা কিন্তু একটা খুবই পরিচিত এমসিকিউ। আমরা যারা অনুশীলন অঙ্কগুলো করি এবং মাঝে মধ্যে রিভিশন দিই, তাদের কাছে এটা একটা পরিচিত এমসিকিউ। এখন তুমি কি করতে পারবা? এই দুটো যদি যোগ করো প্রতীকের মাধ্যমে যেহেতু, তাহলে তোমার লিখতে হবে a + b1 - ab সমান কি tan ইনভার্স x। তাহলে বলো তো x সমান কোনটা? a + b নিচে কি 1 - ab, a + b/1 - ab, সেটা কোনটা? ঘ নাম্বার অপশনটা। তাহলে আশা করি 52 নম্বরটা বুঝতে পারছো। অনেক সহজ। এটা আমাদের মানে রিটেনেও আসে 2 মার্কসের কোশ্চেন হিসেবে। এখানেও ক্যালকুলেটর ইউজ করে সাজেস্টেড। আমাদের হাফ মানে 0.5 ইন্টু আমাদের আছে কত? cos ইনভার্স, শিফট cos, ব্র্যাকেট দিলাম 9/41, শেষমেশ 36.659, আমি 66 নিয়ে নিলাম, সরি 38.66, মান কত আসছে? 38.66। তুমি যদি একটা একটা করে টিপো, শিফট সাইন ইনভার্স ব্র্যাকেট 40/41, 77.32। না, এটা হইল না, এটা কাছে আছে দেখি। শিফট tan ইনভার্স ব্র্যাকেটের ভিতরে 4/5, 38.659। হ্যাঁ, এটার সাথে মিলে গেছে। বুঝছো? 53 নম্বর ক্যালকুলেটর দিয়ে মান বের করে মিলাই ফেললাম। ওকে, এরপর দেখো 54 নম্বর, নিচের কোনটি সঠিক? এটা সূত্রের খেলা মেলা। সাইন ইনভার্স x, আমাদের কিন্তু এই যে সূত্র আছে সাইন ইনভার্স x যোগ সাইন ইনভার্স y এর সূত্র কি? সাইন ইনভার্স x√1 - y² প্লাস y√1 - x²। এটা হচ্ছে সাইন ইনভার্স x যোগ সাইন ইনভার্স y। তোমার যদি y এর পরিবর্তে x বসাও, তাহলে y এর জায়গায় x, এখানেও x, এখানেও x, তখন আমাদের কি আসে? আমি একটু বিস্তারিত দেখাই দিচ্ছি, বাট সূত্র তো তোমার মুখস্থ মনে থাকতে হবে। সাইন ইনভার্স তখন এখানে কি হবে? x√1 - x² যোগ x√1 - x²। বুঝছো? তার মানে তোমার 2 সাইন ইনভার্স x, 2 সাইন ইনভার্স x সমান কি আসতেছে? সাইন ইনভার্সের ভিতরে একই জিনিস 2x × √1 - x²। বুঝছো? তাহলে তোমার এখানে কি হইল? সমান সাইন বাইরেটা থাকলো, ভিতরে যে 2 সাইন ইনভার্স x, ওইটাকে তুমি কি লিখতে পারবা? সাইন ইনভার্স 2x √1 - x²। পরে তোমার কি হবে? এই সাইনের সাইন ইনভার্স বাদ 2x √1 - x², 2x √1 - x²। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর খ নাম্বারটা। বুঝতে পারছো? সূত্র
আমি তো একটু দেখাই দিলাম, কিন্তু তোমার সূত্র কইরা কইরা মনে রাখতে হবে। ওকে, এরপর দেখো আমাদের 55 নাম্বার, সাইন ইনভার্স এক্স সমান 2 থিটা। তাহলে আমাদের cos 2 থিটা সমান কত? এখান থেকে এক কাজ করো, তুমি x এর মান বের করে ফেলো। x এর মান পাইতে হইলে সাইন ইনভার্স ওই পাশে নিতে হবে, হয়ে যাবে x সমান সাইন 2 থিটা। লাগবে কি? cos 2 থিটা। তোমরা তো জানো cos থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটা কি হবে? √1 মাইনাস সাইন স্কয়ার 2 থিটা। তার মানে কি? √1 মাইনাস এক্স স্কয়ার, তাই না? সাইন 2 থিটার মান তো x বর্গ থাকার কারণে এক্স স্কয়ার। তাহলে √1 মাইনাস এক্স স্কয়ার, সেটা কোথায় আছে? ঘ নাম্বারটাতে। হ্যাঁ, এটার সাইড চেঞ্জ করলাম, x এর মান পেয়ে গেলাম cos 2 থিটা মানে √1 মাইনাস সাইন স্কয়ার 2 থিটা। ওকে, এরপরে দেখো 56, একটা ত্রিভুজের কথা বলছে। ত্রিভুজের নাম কি? ABC। ত্রিভুজের নাম কি? ABC। এ দিলাম, বি দিলাম, সি দিলাম। এখানে একটু বাড়াইছি কারণ আমাদের সি কোণের বহিস্থ কোণের কথা বলছে থিটা। এটা হচ্ছে সি কোণের বহিস্থ কোণ থিটা, সেই জন্য বাড়াইছি আর কি। এ কোণ হচ্ছে সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ আমি কিন্তু জানি, বাট তোমাদের জন্য ক্যালকুলেটর টিপা মনে করে নিতে বলছি। 1/2, তাতে কিন্তু আমাদের 30 ডিগ্রি আসে। এ কোণের মান কত? 30 ডিগ্রি। এ কোণের মান কত? 30 ডিগ্রি। ওকে, cos ইনভার্স হাফ, বি কোণের মান 60 ডিগ্রি। cos ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের মধ্যে আমি তো রাফ চিত্র আঁকছি, এটা কিন্তু আমাদের 30 আর 60 মিলে 90, এইটা একাই হবে 90। লম্বা হবে বাট রাফ চিত্র, সমস্যা নেই। এটা 90 হইলে এইটার মানও 90, তার মানে সির মানও 90, থিটার মানও 90। যদি মানগুলো বসাও তোমার আসতেছে 2 × sin 90, লেখা লাগবে না তো, sin 90 তো 1 মাইনাস sin c মাইনাস sin 90। তাইলে আমাদের থাকে 2 × 1 মানে 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 মানে 1। এটার আনসার হবে আমাদের 1। এটার আনসার কি? 1, তাই না? ইজিলি বুঝতে পারছো, ইজিলি বুঝতে পারছো। এখানে কিন্তু রাফ চিত্র। আচ্ছা, এরপরটা দেখো আমাদের কি আছে? সাইন cos ইনভার্স y। সূত্র জানা থাকলে একদম চট করে ফেলতে পারবা। cos ইনভার্সকে যদি সাইন ইনভার্সে নাও, আমাদের কিন্তু এরকম সূত্র, cos ইনভার্স x সমান সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমাদের cos ইনভার্স y কি? সাইন ইনভার্স √1 মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে সাইন আর সাইন ইনভার্স বাদ, x সমান কি? √1 মাইনাস ওয়াই স্কয়ার। বর্গ করলে x স্কয়ার সমান 1 মাইনাস ওয়াই স্কয়ার। বাম পাশে নিয়ে আসলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কিন্তু 1। এটা অনেক কমন একটা অঙ্ক, বেশি বেশি প্র্যাকটিস করলে এমনিতেই মনে থাকবে যে এরকম ওই রকম পরিস্থিতি আসলে x স্কয়ার যোগ ওয়াই স্কয়ারের মান আসে আমাদের 1। আশা করি 57 বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো 58 নাম্বারটা, এইটাও ক্যালকুলেটর দ্বারা করাই বেটার হবে। ঠিক আছে, তোমার সাইন tan ইনভার্স 2, সাইন ব্র্যাকেটে শিফট দিলাম, tan ইনভার্স 2 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, সমান দিলাম 0.894। ডান পাশের মান কত? 0.894। বাম পাশে কি? 10 এর ভিতরে দিতে হবে, 10 এর ভিতরে cos ইনভার্স, শিফট cos, তাহলে cos ইনভার্স। এখন একটা একটা করে টেস্ট করি। প্রথমটাই টেস্ট করি, √5/3 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে 0.894। ও মা, এখানে তো প্রথম বলি ছক্কা, প্রথম বলি ছক্কা, মিলিয়ে গেল, ওইগুলা টেস্টই করা লাগলো না। ওয়াও, যাক আমাদের টাইম বাঁচলো। বাট যদি না মিলতো, অপশন টেস্ট না মিলতো, তাহলে তোমার কি করা লাগতো? ওই যে একটা একটা করে বসে চেক করা লাগতো, একটা করে বসে চেক করা লাগতো। আচ্ছা, এরপরে দেখো 59, এই যে আমাদের হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক।
বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা তো একদম প্রথম এমসিকিউ সময় দেখছিলাম sin ইনভার্স x এর ডোমেন -1 থেকে 1 ঠিক আছে, cos ইনভার্স x এর রেঞ্জ 0 থেকে পাই সেটাও ঠিক আছে, tan ইনভার্স x এর ডোমেন -π থেকে পাই বা r সকল বাস্তব সংখ্যা, এটা একই কথা। এটা হচ্ছে সেটের প্রতীক আর এটা হচ্ছে ব্যবধি আকারে। তিনটেই তো সঠিক, তিনটাই সঠিক হচ্ছে ঘ নাম্বারটা। তাহলে এই যে ডোমেন রেঞ্জের চার্টটা একদম 1-2 এমসিকিউতে যখন আমরা পাইছিলাম, এটা মনে রাখলেই হয়ে যাবে। ওকে, এরপর দেখো আমাদের কি আছে 60 নাম্বার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে। এটা কিন্তু একটু হার্ড লেভেলের, কারণ তোমাদের এই যে সূত্রগুলো একটু জানা থাকা লাগবে। সাইন ইনভার্সের ভিতরে -x থাকলে এটা সামনে চলে আসে, এটা সত্য কথা, 1 নাম্বার সত্য। সেক ইনভার্সের ক্ষেত্রে বাইরে ডাইরেক্ট চলে আসে না, বুঝছো? সেক ইনভার্সের ক্ষেত্রে ডাইরেক্ট বাইরে চলে আসে না, পাই মাইনাস সেক ইনভার্স x, এইটা মনে রাখতে হবে। কখন এই যে মাইনাসের জন্য এগুলো বই আমাদের চার্ট দেওয়া আছে, রূপন্তী প্রকাশনীর বইটিতে আমরা দেখলাম, ওইখানে একদম সুন্দর করে কখন মাইনাসের ক্ষেত্রে কি হয় সেই চার্টটি একটু দেখে মনে রাখতে হবে। ভালো পারার জন্য তো অবশ্যই একটু খুঁটিনাটি জিনিসগুলো খেয়াল করতে হবে। এখন দেখো এই যে 2 নাম্বার, এখানে কিন্তু একটা মজার ঘটনা, আমরা কিন্তু এই যে সাইন আর সাইন ইনভার্স বাদ দিয়ে দিতে পারি, কিন্তু এখানে ব্র্যাকেটের কাজ তোমাকে আগে করতে হবে। এটা একটু এক্সেপশনাল, এটা কি একটু এক্সেপশনাল। এখানে তোমাদের আছে কি 3π/4, তাই না? 3π/4 আমাদের এই জায়গায় দেখো, আমাদের কিন্তু সাইন ইনভার্সের যে রেঞ্জ, রেঞ্জ কিন্তু আমাদের ছিল -π/2 থেকে π/2, বুঝছস? প্রতীকের মাধ্যমে থাকলে বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট একটা কোণ আছে, তখন কিন্তু তোমার এই রেঞ্জের বাইরে যাবে না। এটা সমান ফলাফল সাইন ইনভার্সের ভিতরে যে ইনপুটই দেও অবশ্যই গ্রহণযোগ্য ইনপুট দিতে হবে, ডোমেন থেকেই দিতে হবে, ফলাফল এর বাইরে যাবে না। এখন তোমার উপায় কি? এই ব্র্যাকেটের ভিতরেটাকে সরল করো তুমি। 3π/4 মানে কত? 3 × 180/4, তোমার 135 ডিগ্রি, তাই না? তুমি ক্যালকুলেটর টিপো, সাইন 135 কত? আচ্ছা, এটা 0.707। তারপরে তুমি পুরাটা একবারে ক্যালকুলেটর টিপে দাও, শিফট সাইন ইনভার্স ব্র্যাকেট দিয়ে লিখলাম সাইন কত? 135, তাইলে আমাদের আসতেছে 45 ডিগ্রি, তার মানে এটা সমান আসতেছে π/4, এটা আসে না, বুঝছো? তার মানে 2 নংয়ে ওরা যা লিখছে সেটা সত্য না, কারণ এই যে রেঞ্জ বা আউটপুটগুলার বাইরে এখানে মান আছে, তাহলে 2 নং মিথ্যা, 1 আর 3, আমাদের 60-এর উত্তর হবে কিন্তু 1 আর 3। ওকে, এরপরে দেখো আমরা যদি যাই 61 নাম্বার, এখানে আমাদের কি আছে? সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y সমান সূত্র, হ্যাঁ, এগুলো সূত্রে খেলামেলা, এটা তো একটু আগে আমরা লিখে দিয়েছিলাম, হ্যাঁ ঠিকই আছে, শর্ত এরকমই, cos ইনভার্স x যোগ cos ইনভার্স y, cos ইনভার্স xy মাইনাস √1 - x² √1 - y², শর্তগুলো ঠিকই আছে। tan ইনভার্স x যোগ tan ইনভার্স y, এটার মান যদি 1-এর থেকে ছোট হয় তখন এই সূত্র। তিনটা সূত্রই সঠিক, তোমার সূত্র জানা থাকলে এটা পারবা, তাহলে এটার উত্তর কিন্তু ঘ নাম্বারটা। 61-এর উত্তর কোনটা? ঘ নাম্বারটা। এরপর দেখো 62, নিচের কোনটি সঠিক? সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x π/2, এটাও সূত্র জানি। সেক ইনভার্স x কোসেক ইনভার্স x π/2, এটাও জানি। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x হতো π/2, ওরা পাই লিখে রাখছে ঢাকা বোর্ড 23 সালে, তার মানে 2 নাম্বারটা রং, 1 আর 3 সঠিক। 1 আর 3 কোথায়? ঘ নাম্বারটাতে। সূত্র জানা থাকলেই পারবে, হ্যাঁ, তিনটা সূত্রই যোগফল π/2, 2 নাম্বারটাই π/2 না থাকার কারণে এটা সঠিক নয়। ওকে, 63 নাম্বার দেখো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমাদের 1 নাম্বারটাই কি বলছে সাইন ইনভার্স x যোগ cos ইনভার্স x π/2, ঠিক আছে।
টেন ইনভার্স এক্স যোগ টেন ইনভার্স ওয়াই, এখানে তো এক্স প্লাস ওয়াই হওয়ার কথা, ওরা মাইনাস দিয়ে রাখছে, তার মানে এখানে কি আছে, মাইনাস আছে, কিন্তু আছে মাইনাস, হবে প্লাস, 2 নং সঠিক না। 3 নাম্বার 3 সাইন ইনভার্স এক্স, এটা সূত্র আছে আমরা জানি, 3 নাম্বারটা সঠিক সূত্র। তাহলে 1 আর 3, 1 আর 3 কোথায়, গ নাম্বারটাতে। বুঝছো, সূত্রগুলো জানা থাকা লাগবে, নাহলে তো আমাদের বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউতে আটকে যাওয়া লাগবে। ওকে, এরপরে দেখো 64 নাম্বার, 2 tan ইনভার্স √2 সমান থিটা। একটু আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখব। আচ্ছা, এখান থেকে যদি তুমি লিখো tan ইনভার্স √2 সমান কি আসবে, θ/2, তারপরে চাইছে কি tan θ/2, তাহলে tan ইনভার্স ওই পাশে নিয়ে যাও, √2 সমান কি tan θ/2, tan ইনভার্স ওই পাশে নিয়ে গেলে এটা tan θ/2 সমান √2, ঠিকই আছে, 1 নাম্বার ঠিকই আছে। 2 নাম্বার কি cot θ আছে কি যে 2 tan ইনভার্স, তাহলে এখানে একটু ক্যালকুলেশন আমাদের করা লাগবে 2 নাম্বারের জন্য। 2 নাম্বার সঠিক না বেটি, 2 tan ইনভার্স কে আমাদের আছে 2 tan ইনভার্স 2 সমান তো থিটা আছে, বাম পাশটাকে যদি আমি শুধু tan ইনভার্সে নিই, তাহলে আমাদের কি লিখতে হবে, 2 ওইখানে √2 আছে, 2x, তার মানে 2√2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে √2, এটার বর্গ শুধু 2 সমান হচ্ছে থিটা। তারপর দেখো tan ইনভার্স কি হবে, এখানে হচ্ছে 2√2 আর এখানে হচ্ছে -1 ইকুয়াল টু থিটা। আচ্ছা, তাহলে আমাদের tan ইনভার্স ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, 2√2 বাই -1 সমান tan থিটা, কিন্তু আমাদের চাইছে cot থিটা, tan থিটাকে উল্টাইলেই তো cot থিটা, তাই না, এটা উল্টিবাজি খাবে, উপরে যাবে -1, নিচে হবে 2√2। হ্যাঁ, 2 নাম্বারটা সঠিক, 2 নাম্বারটা সঠিক। 3 নম্বরে কি চাইছে, সাইন থিটা, তার মানে এখানে সাইন ইনভার্সে যাইতে হবে। বুঝছো, এটাকে কিসে নিতে হবে, সাইন ইনভার্সে। 2 tan ইনভার্স থেকে সাইন ইনভার্সে, 2 tan ইনভার্স √2, এটা থেকে তুমি যদি সাইন ইনভার্সে যাও, সাইন ইনভার্সে গেলে এটার মতো এখানে শুধু প্লাস, 2√2 নিচে কি 1 + 2, তার মানে সাইন ইনভার্স তোমার কি উপরে 2√2 নিচে 3, তাহলে বলো তো সাইন ইনভার্স ওই পাশে নিলে তো সাইন থিটা, উপরে যাবে 3 নিচে 2√2, উপরে 3 নিচে 2√2, সরি আমি তো উল্টে, সাইন ইনভার্স যাবে ওই পাশে, এটা তো ঠিকই আছে 2√2/3, তাই না। সাইন ইনভার্সটা যায় থিটার সাথে মিলে সাইন থিটা হয়ে গেল সমান এইটা আর কি, সাইড ঘুরে লিখছি, তাহলে 3 নম্বরও সঠিক। তাহলে আমাদের কিন্তু 64তে 1 2 3 তিনটাই সঠিক, 64তে 1 2 3 তিনটাই সঠিক। এরপরে দেখো 65 নাম্বার, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স মিলা π/2, 1 নাম্বার ঠিক আছে। 2 নাম্বার, এটা আমাদের সূত্র মনে থাকলে তো ভালোই, বাট যে অনেকের এটা মনে নাও থাকতে পারে। দেখো আমি একটু বিস্তারিত দেখাই দিই, এটা একদম সরাসরি সূত্র জানাই আছে। 2 tan ইনভার্স এক্স কে তুমি 2 cot ইনভার্স এক্স কে যদি 2 tan ইনভার্সে লেখো, তাহলে সাথেরটা ঘুইরা উল্টায় 1/x হয়ে যাবে। এখন দুইটা tan ইনভার্স কে একটা tan ইনভার্সে নেওয়ার সূত্র কি, tan ইনভার্স 2 * 1 মাইনাস এটার বর্গ 1/x²। পরে তুমি যদি লসাগু করো, উপরে তো আছে 2/x, নিচে কি হবে x² আর উপরে হবে x² - 1। পরে যদি এই সাথের অংশটুকু সরল করো, তোমার কিন্তু হবে tan ইনভার্স 2/x, আর এখানে কি হবে, উপরে হবে x² আর নিচে হবে x² - 1। পরে এখানে একটা কাটা,
তাহলে তোমার টেন ইনভার্স থাকতেছে 2x/x² - 1, কিন্তু আছে কট ইনভার্সে। যদি কট ইনভার্সে নেও তাহলে তোমার x² - 1/2x, তার মানে 2 নম্বরটা সঠিক। 2 নম্বরটা সঠিক। 2 টেন ইনভার্সে কট ইনভার্সে x সমান কট ইনভার্সে এরকম লেখা যায়। এই যে এটা থেকেই কিন্তু লিখছি, 2 কট ইনভার্স x থেকেই কিন্তু লিখে গেছি, তার মানে 2 নম্বরটা সঠিক। 3 নম্বরটা কজ ইনভার্স থেকে টেন ইনভার্স, এখানে ত্রিভুজ আঁকতে হবে, বুঝছো? কজ ইনভার্স x, তার মানে ভূমি আর অতিভুজের জায়গায় আমাদের 1, x/1, x আর 1, বাকিটা পিথাগোরাস এর উপপাদ্য √1 - x²। তাহলে টেন ইনভার্সের সাথে থাকার কথা কি? টেন ইনভার্সের সাথে ওই ত্রিভুজ থেকে থাকার কথা √1 - x², নিচে x আছে, এরকম না, উল্টা আছে। তাহলে 3 নম্বরটা মিথ্যা। 1 আর 2 সঠিক, 1 আর 2 আছে ক নম্বরটাতে, তার মানে 65 নম্বর এমসিকিউ উত্তর কিন্তু ক। ওকে, এরপরে দেখো 66, টেন ইনভার্স x প্লাস কট ইনভার্স x সমান π/2, এটা তো সূত্র, কিন্তু এটা কি সবসময় হয়? না, এটার জন্য আবার শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এই যে x এর উপর আমাদের একটা শর্ত আছে, বুঝছো? টেন ইনভার্স x যোগ কট ইনভার্স x সমান যে π/2, এটার ক্ষেত্রে শর্ত আছে। শর্ত কি জানো? x গ্রেটার অর ইকুয়াল টু 0, x নেগেটিভ হবে না। x কি হবে না? নেগেটিভ হবে না, তার মানে এইটা মিথ্যা। শূন্যের সমান হইতে পারে, শূন্য থেকে বড় হইতে পারে। 2 এবং 3 সঠিক। কোনটা কোনটা সঠিক? 2 এবং 3 সঠিক। তুমি ইচ্ছে করলে টেস্ট করেও দেখতে পারো। x এর মান তুমি যদি -2 নেও, দেখো, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, শিফট 10 দিলাম, তাহলে আমি লিখলাম -2, ওকে, যোগ আবার দিলাম শিফট 10, 1 ভাগ ব্র্যাকেট দিতে হবে, আবার -2 ব্র্যাকেট ক্লোজ, আমাদের আসে -90, বুঝছো? তার মানে হয় না, শুধু এই শর্ত সাপেক্ষে এটা সত্য। তার মানে আমাদের 2 আর 3 সঠিক। x এর মান 0 হইলেও হবে, 0 থেকে বড় হইলেও হবে। ওকে, এরপরে দেখো, এরপরে আমাদের আছে একটা অভিন্ন তত্ত্বভিত্তিক, তাই না? আমাদের হচ্ছে 67 এবং 68 এই শর্তের আন্ডারে করতে হবে। একটা সমীকরণ দিয়ে দিছে, সাইন ইনভার্স √3/2 যোগ কজ ইনভার্স x সমান y। তাহলে ওরা বলে দিছে ক নম্বরে, না ক নম্বর না, 67 নম্বরে y এর মান 90 ডিগ্রি, y এর মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি, y এর মান কত? 90 ডিগ্রি। ক নম্বরের জন্য তুমি যদি এখানে 90 ডিগ্রি চিন্তা করো, তাহলে তো আমরা জানি সাইন ইনভার্সের পেটের ভিতর যা কজ ইনভার্সের যদিও সেইটাই থাকে, তাইলেই 90 ডিগ্রি। আমাদের কিন্তু এরকম সূত্র আছে, তাই না? সাইন ইনভার্স x যোগ কজ ইনভার্স x সমান π/2, আর ডিগ্রিতে লিখলে 90 ডিগ্রি। সাইন ইনভার্সের সাথে যা কজ ইনভার্সের সাথে তাই থাকতে হবে। সাইন ইনভার্সের সাথে আছে কত? √3/2, তাহলে কজ ইনভার্সের সাথে x, তুমি 90 ডিগ্রি ফলাফল বা π/2 ফলাফল পাইতে চাচ্ছ, তাহলে x এর জায়গায় তোমার বসাইতে হবে √3/2। তাইলে y এর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই সূত্র সত্য হওয়ার জন্য x এর জায়গায় সাইন ইনভার্সের সাথে যা আছে কজ ইনভার্সের সাথে x এর জায়গায়ও তাই থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছি। এরপরে দেখো 68 নাম্বার, x ইকুয়াল টু যদি 3√3/31 হয়, এখানে তার মানে তোমার এরকম দাঁড়াচ্ছে। আমি একটু লিখে দিচ্ছি, বুঝিয়ে দিই, ভেঙে ভেঙে লিখে দিই। x এর জায়গায় এরকম cos ইনভার্স 3√3/√31, তাইলে বলছে y এর মান কত? এই যে y সমান যেটা, তুমি এটা ক্যালকুলেটর টিপ দিয়ে দাও না, ক্যালকুলেটর টিপ দিয়ে দাও, শিফট সাইন ইনভার্স
√3/2 গেল, যোগ শিফট কজ ইনভার্স, শিফট কি কজ ইনভার্স, মানে শিফট কজ দিলেই কজ ইনভার্স। এখানে কি লিখতে হবে, এখানে তো আমাদের ব্র্যাকেট একটু বেশি লাগবে, 3 × √3 দিলাম, ব্র্যাকেট আবার ক্লোজ করলাম, এতটুকু গুণ করে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেটের ব্যাপারে একটু বেশি বেশি ব্র্যাকেট দিতে হবে এবং যথাযথভাবে দিতে হবে। ওকে, আমাদের মান আসছে 81.05। এতটুকুর মান কত আসছে, ক্যালকুলেটর টিপ দিয়া 81.05, এত ডিগ্রি আর কি। তাহলে আমরা যদি এখানে টিপ দিই, 68 ক আছে কি শিফট টেন ইনভার্স 5 × √3 ডিভাইডেড বাই -7 ব্র্যাকেট ক্লোজ। ওকে, এটাতে আসে নাই, এটাতে আসে নাই, এটা হবে না। তারপরে দেখো শিফট টেন ইনভার্স আমরা দিলাম 11/√3, তাতে আমাদের আসে 81.05, তার মানে খ নাম্বারটার সাথে মিলে গেছে। তাহলে আমাদের এইটাই কিন্তু লাস্ট এমসিকিউ ছিল। তাহলে অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করলাম। তোমরা যদি ভালো করে ক্লাসটা দেখো এবং সূত্রগুলো মনে রাখো, তাহলে অবশ্যই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত যে কোনো এমসিকিউ সঠিকভাবে আনসার করতে পারবে ইনশাআল্লাহ।